আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো সমতলে বস্তু কণার গতি অধ্যায়ের নতুন একটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা নতুন একটা অনুশীলনী শুরু করব। এটা হচ্ছে আমাদের 9C। সো এই 9C অধ্যায় মূলত আলোচনা করা হবে নিক্ষিপ্ত বস্তু এবং পড়ন্ত বস্তু গতির সূত্রগুলো নিয়ে। সো আমরা প্রথমে এই অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলো একটু জেনে নিব, তারপর আমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা টাইপ ভিত্তিক করে তোমাদেরকে সমাধান করে দিব। আশা করি সম্পূর্ণ ক্লাসটা তুমি যদি দেখো, ইনশাল্লাহ এই অঙ্কগুলো তোমার কাছে অত্যন্ত সহজ হবে। ওকে, তাহলে চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, সো আমরা প্রথমে 3 ক্যাটাগরির ম্যাথ দেখবো। 3 ক্যাটাগরির বেসিকটা একটু জেনে নিই, তারপর হচ্ছে এইগুলো দিয়ে আমরা আমাদের ম্যাথগুলো সমাধান করতে পারবো। আচ্ছা, প্রথমে দেখি কি বলা হচ্ছে, নির্দিষ্ট উচ্চতা হতে কোনো বস্তু যদি নিচের দিকে পড়ে। আচ্ছা, ধরে বলা এটা হচ্ছে আমাদের ভূমি, এ হচ্ছে ভূমি, ঠিক আছে। আর এটা হচ্ছে মনে করো একটা নির্দিষ্ট উচ্চতা। ওকে, ধরো এই নির্দিষ্ট উচ্চতাটাকে আমি ধরে নিচ্ছি, ধরো নির্দিষ্ট উচ্চতা, এইটুকু উচ্চতাকে ধরে নেওয়া হচ্ছে এইচ। ওকে, এইটুকু নির্দিষ্ট উচ্চতা, এটাকে আমরা, এটা হচ্ছে নির্দিষ্ট উচ্চতা, সেই উচ্চতাটাকে আমি ধরে নিচ্ছি কি এইচ। এখন আসো, যদি তোমাকে কোনো এরকম বলে যে একটা নির্দিষ্ট উচ্চতা হতে কোনো একটা বস্তুকে ফেলে দিচ্ছে, সো মনে রাখবা একটা নির্দিষ্ট উচ্চতা হতে যখন কোনো বস্তুকে ফেলে দেওয়া হয় তার কিন্তু শুরুতেই কোনো ব্যাগ থাকে না। সো এক্ষেত্রে ইউর মান কত ধরবা? 0। ওকে, এবং এই ক্ষেত্রে অবশ্যই আদিবেগটা ডিরেকশনটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এবং দেখো এই জায়গায় দেখো এই বস্তুটা যখন পড়বে ভূমিতে এসে দেখো এইরকম করে হিট করবে না, তাহলে সেক্ষেত্রে তার শেষ বেগ এর দিকটা কোন দিকে? নিচের দিকে। এবং আমরা জানি এই ক্ষেত্রে কোনো একটা বস্তু যখন মুক্তভাবে, এটা খুব ভালো করে পয়েন্টগুলো খেয়াল করো, কোনো একটা বস্তু যখন নিচের দিকে বিনা বাধায় পড়ে অর্থাৎ মুক্তভাবে পড়ে, তখন ওর মধ্যে যে ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এবং অভিকর্ষ ত্বরণের ডিরেকশনটা অলওয়েজ কোন দিকে হয়? নিচের দিকে। ঠিক আছে। আচ্ছা, এখন বস্তুর সরণটা আমরা বের করবো। ভাইয়া বলো তো, এই যে দেখো এখানে এটা হচ্ছে বস্তুর আদি অবস্থান আর এটা হচ্ছে তার কি? শেষ অবস্থান। আমরা জানি আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব হচ্ছে বস্তুর সরণ। তার মানে এক্ষেত্রে সরণ হচ্ছে নির্দিষ্ট উচ্চতাটা। এবং সরণের দিকটা কীভাবে ধরতে হয়? বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। তাহলে বস্তুর আদি অবস্থান এটা আর শেষ অবস্থান এটা, তাহলে সরণের দিক আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, অর্থাৎ সরণের দিকটাও কোন দিকে? নিচের দিকে। এখন বলো ভাই, এক্ষেত্রে যতগুলো প্যারামিটার আছে সবগুলো প্যারামিটার কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাহলে সবগুলো প্যারামিটারের আমরা চিহ্ন ধরবো প্লাস, অর্থাৎ সবগুলোর আমরা চিহ্ন ধরবো কি? প্লাস। কেন প্লাস ধরতেছি? কারণ সবাই একই ডিরেকশনে কাজ করতেছে, একই ডিরেকশনে। তো নিচের দিকটাকে আমরা কি ধরে নিচ্ছি? প্লাস। তাহলে এখন যদি আমরা ওই যে সূত্রগুলো ইউজ করি, তাহলে সূত্রগুলো আমরা এখানে লিখতে পারবো। সেটা হচ্ছে দেখো, একটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, আরেকটা হচ্ছে ভাইয়া এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এবং আরেকটা সূত্র হচ্ছে ভাইয়া ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2GH। এই সূত্রগুলো আশা করি তোমাদের জানা আছে। তাহলে এখানে সবগুলো প্যারামিটারের আগে অবশ্যই কি বসছে? প্লাস। কেন? কারণ সবগুলো কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। সো সবার দিক একই হওয়ার কারণে সবার চিহ্ন একই হবে। ঠিক আছে। আরেকটা সূত্র হচ্ছে, সেটা হচ্ছে তম সেকেন্ড। আমরা জানি তম সেকেন্ডের সূত্র তোমাদের আশা করি মনে আছে। সো এই ক্ষেত্রে তম সেকেন্ডের সূত্রটা কী হবে? এস, আমি টিএস দিয়ে প্রকাশ করতেছি এটাকে, বা এস প্রাইম দিয়ে লিখি। তম সেকেন্ডের সূত্র হচ্ছে ভাইয়া ইউ প্লাস হাফ জি 2T মাইনাস 1। এটা হচ্ছে তম সেকেন্ড সংক্রান্ত ম্যাথগুলো আমরা এই সূত্র দিয়ে করবো। ওকে, আমরা জানি তম সেকেন্ড, মনে করো আমি তোমাকে যদি বলি 5তম সেকেন্ড, তাহলে 5তম বলতে বুঝবা 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে যাইতে মাঝখানে 1 সেকেন্ডে সে কতটুকু যায়। তো এই ধরনের ম্যাথগুলো আসলে তুমি এই সূত্রটা ইউজ করবা। এস প্রাইম, এটাকে আমরা এস প্রাইম দিয়ে লিখতেছি। তো এস প্রাইম ইকুয়াল টু ইউ প্লাস হাফ জি ইন্টু 2T মাইনাস 1। টি হচ্ছে কততম বলা হচ্ছে এটা, সেটা এখানে বসাই দিলে তুমি তার অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। আর এখানে যদি নির্দিষ্ট উচ্চতা হতে, জাস্ট এই কথা বলে, একটা নির্দিষ্ট উচ্চতা হতে বস্তুকে ছেড়ে দেওয়া হলো, ফেলে দেওয়া হলো, তাহলে সকল ক্ষেত্রে তুমি ইউর মান কত বসাবা? 0 বসা দিবা। ওকে, আচ্ছা চলো এবার কি বলছে, ইউ আদিবেগে কোনো বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করলে। আচ্ছা ধরো ভাইয়া, এই যে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি, এই ভূমি। এবার এই ভূমি থেকে আমি ইউ আদিবেগে কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করবো। এই যে, তাহলে ইউ আদিবেগে আমি উপরের দিকে নিক্ষেপ করতেছি, এই যে এইভাবে করে। ওকে, তাহলে ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে। বলো এটাকে ইউ আদিবেগে কোন দিকে নিক্ষেপ করা হয়েছে? উপরের দিকে, এই যে এই বরাবর। তো এই জায়গায় আদিবেগ। ওকে, তাহলে আসো এখানে আমরা একটু, তাহলে এবার আসো, আমি ইউ আদিবেগে তাকে কোন দিকে নিক্ষেপ করা হয়েছে? উপরের দিকে, এই যে এই বরাবর। ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি বস্তুটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত উঠছে, এই পয়েন্টটা। তাহলে এটা হচ্ছে তার আদি অবস্থান। আর আমি এই বস্তুর যে পর্যবেক্ষণ করতেছি সেটা ধরে নিচ্ছি, এখানে আমি টাইম কাউন্টটা শুরু করছি। আর এখানে যে আমি
পর্যবেক্ষণটা বন্ধ করে দিছি। তাহলে এটা হবে তার আদি অবস্থান আর এটা হবে তার শেষ অবস্থান। এবার বুঝো, তাহলে ইউ আদি বেগে যখন আমি নিক্ষেপ করব আমি তার এই পর্যন্ত হিসাব করবো, ওকে। এরপর কিন্তু সে আরও উপলব্ধি করবে, ওকে। তো আমার হিসাবটা হচ্ছে এইটুকু পর্যন্ত। তাহলে বলো তো ইউ আদি বেগে যদি আমি নিক্ষেপ করি, শুরুতে আদি বেগটা কোন দিকে কাজ করি? উপরের দিকে। এই পয়েন্টে সে যখন দেখো এই পয়েন্টে সে কি উপর দিকে উঠতেছিল না, তাহলে এই পয়েন্টে তার শেষ বেগটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, সরি উপরের দিকে। এই পয়েন্টে শেষ বেগটা কোন দিকে কাজ করে? উপরের দিকে। এখন বলো তার স্মরণটা কোনটা? ভাইয়া আমরা স্মরণ বলছিলাম না, এটা হচ্ছে তার কি অবস্থান? আদি অবস্থান। আর এটা তার কি অবস্থান? শেষ অবস্থান। তাহলে এইটুকুটাই হচ্ছে তার স্মরণ, এইটুকু হচ্ছে তার স্মরণ। এবং এই ক্ষেত্রেও স্মরণের দিকটা কোন দিকে ভাইয়া? উপরের দিকে। এই ক্ষেত্রে স্মরণের দিকটা কোন দিকে? উপরের দিকে। কেন? এটা হচ্ছে আদি অবস্থান আর এটা শেষ অবস্থান। স্মরণের দিকে হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, যে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। তাহলে স্মরণের দিক কোন দিকে? উপরের দিকে। এখন বলো অভিকর্ষ ত্বরণ কাজ করে কোন দিকে? অভিকর্ষ ত্বরণ কাজ করে নিচের দিকে। বুঝতে পারছো? এখন বলো সবচেয়ে প্যারামিটার কোন দিকে বেশি? উপরের দিকে। দেখো বি উপরের দিকে, ইউ উপরের দিকে, এইচ উপরের দিকে। তাহলে এই ক্ষেত্রে আমরা উপরের দিকটাকে পজিটিভ ধরে নিব। সো উপরের দিকটা যদি পজিটিভ ধরি ভাইয়া বলো তো এর চিহ্ন হবে প্লাস, এর চিহ্ন হবে প্লাস, এর চিহ্ন হবে প্লাস। কেন? কারণ উপরের দিকটাকে আমরা কি ধরে নিচ্ছি? ধনাত্মক। তাহলে যে কাজ করে তার বিপরীত দিকে, তখন এটার চিহ্ন হবে কি? মাইনাস। এখন যদি তুমি এখানে সূত্রটা লিখতে যাও, তাহলে সবার আগে প্লাস দিবা, বির আগেও প্লাস, ইউর আগেও প্লাস, এইচ এর আগেও প্লাস, কিন্তু জির আগে কি দিব? মাইনাস। তাহলে দেখো ভি ইকুয়াল ইউ, দেখো ভির আগেও প্লাস, ইউর আগে প্লাস, বাট জির আগে কি বসাবো? মাইনাস। তাহলে এখানে কি হবে? ইউ মাইনাস জিটি। এরপরে সূত্র দেখো এস ইকুয়াল ইউটি, দেখো এস এর আগেও প্লাস, ইউর আগেও প্লাস, কিন্তু জির আগে কি বসাবো? মাইনাস। সেই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা হচ্ছে যদি কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, সেক্ষেত্রে তুমি এই সূত্রটা লিখবা। এরপর দেখো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার, তাহলে বির আগেও প্লাস, ইউর আগেও প্লাস। এখন আসো এখানে আছে ভাইয়া জি এস, বলো ভাইয়া জির চিহ্ন কি? মাইনাস, এস এর চিহ্ন কি? প্লাস। তাহলে মাইনাসে প্লাসে এটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস টু জি এইচ। বুঝতে পারছি? আশা করি এটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, ওকে। আচ্ছা তাহলে এইবার আসো, এবার এই টপিকটা একটু বলো। এখানে কি বলা হচ্ছে? দেখো এ হচ্ছে ভূমি, এ হচ্ছে ভূমি, এ হচ্ছে ভূমি, ঠিক আছে। আর এর হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতা, আমি ধরে নিচ্ছি এ হচ্ছে নির্দিষ্ট উচ্চতা, হচ্ছে নির্দিষ্ট উচ্চতা, ওকে। এ হচ্ছে নির্দিষ্ট উচ্চতা। এবার আসো এখানে খেয়াল করো, এবার এখানে কি বলা হচ্ছে ভাইয়া? এই প্রশ্ন বুঝো। নির্দিষ্ট উচ্চতা হতে কোনো বস্তুকে নিক্ষেপ করা হলে, বড় করো তুমি আগে নিক্ষেপ করছো যে ভূমি থেকে, এখন নিক্ষেপ করতেছে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে। আর আমি সেই উচ্চতাটাকে ধরে নিচ্ছি ভাইয়া, এইটুকু যে উচ্চতা, সেই উচ্চতাটাকে ধরে নিচ্ছি এস। এইটুকু যে উচ্চতা, সেই উচ্চতাকে আমি কি ধরে নিচ্ছি? এইচ। তাহলে আমি এইচ উচ্চতা হতে কোনো বস্তুকে কোন দিকে নিক্ষেপ করবো? উপরের দিকে। তাহলে কেউ দেখো তুমি যখন এই বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করবা, তাহলে সে উপরের দিকে উঠে একটা সময় দেখো এইভাবে করে কোন দিকে পড়বে? নিচের দিকে পড়ে যাবে, এইভাবে করে নিচের দিকে পড়ে যাবে, তাই না? এখন ভাইয়া চিন্তা করো, দেখো তো তুমি যখন এই বস্তুকে এই জায়গা থেকে উপরের দিকে নিক্ষেপ করছো, এই যে এইভাবে করে উপরের দিকে নিক্ষেপ করছো, তাহলে তোমার শুরুতেই আদি বেগটা কোন দিকে ছিল? উপরের দিকে। তুমি আদি বেগটা কোন দিকে দিয়েছো? উপরের দিকে। তাহলে একটা নির্দিষ্ট উচ্চতা হতে আমি যখন কোনো একটা বস্তুকে নিক্ষেপ করবো, তাহলে আমি শুরুতেই ব্যাগটা কোন দিকে দিচ্ছি? উপরের দিকে। তাহলে আদি বেগটা উপরের দিকে। এবং আসলে দেখো সে এই ক্রম যখন ভূমিতে গিয়ে আঘাত করতেছে, তখন তার শেষ বেগটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। শেষ বেগটা কোন দিকে কাজ? নিচের দিকে। এখন অভিকর্ষজ ত্বরণ জি, এটা অলওয়েজ কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া স্মরণটা কোন দিকে কাজ করবে? এটা একটু বুঝাই দেন। আচ্ছা ভাইয়া স্মরণটাকে বলো তো। আচ্ছা বস্তু স্মরণ বের করার জন্য দুইটা পয়েন্ট, আদি অবস্থান এবং শেষ অবস্থান। বলো বস্তুর আদি অবস্থানটা কি এই জায়গায় ছিল না? এবং বস্তু দেখো একটা নির্দিষ্ট সময় পরে এসে ভূমিতে ফিরে আসে, তাহলে এটা তার কি অবস্থান? শেষ অবস্থান। তাহলে আদি অবস্থান আর এটা শেষ অবস্থান, এই দুইটার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে তার স্মরণ। তাহলে এটা হচ্ছে তার স্মরণ। এই যে উপরের দিকে সে এক্সট্রা যতটুকু পথ অতিক্রম করছে, সেটা দূরত্ব, কিন্তু স্মরণ না। তাহলে স্মরণের জন্য দুইটা পয়েন্ট, একটা আদি অবস্থান, এটা শেষ অবস্থান। আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে তার স্মরণ। তাহলে আদি অবস্থান আর এটা শেষ অবস্থান, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে তার স্মরণ। তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কি? বিল্ডিংয়ের উচ্চতা না? সেই উচ্চতাটা কত? এস। এখন দিকটা কোন দিকে? স্মরণের দিক হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। আদি অবস্থান আর এটা শেষ অবস্থান, তাহলে দিক হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, তার মানে কোন দিকে? নিচের দিকে। তাহলে এখানে ভাইয়া আমার এই এসটাও কাজ করে কোন দিকে? নিচের দিকে। ক্লিয়ার? এবার বলো তাহলে নিচের দিকে প্যারামিটার কি এখন বেশি না? বি জি এইচ, নিচের দিকে প্যারামিটার এখন বেশি। তাহলে নিচের দিকটা এবার আমি পজিটিভ ধরে নিব। তাহলে জি হবে পজিটিভ, বিও হবে পজিটিভ, এসও হবে পজিটিভ, কিন্তু ইউ কি হবে? নেগেটিভ। কেন নেগেটিভ হলো?
কারণ দেখো এখন প্যারামিটার সবচেয়ে বেশি কোন দিকে কাজ করে, নিচের দিকে। এই জন্য নিচের দিকটা পজিটিভ ধরছি, তাহলে এর বিপরীতে যারা থাকবে তারা হবে নেগেটিভ। তাহলে ইউ কাজ করতেছে কোন দিকে, উপরের দিকে, এই জন্য এটা মাইনাস হলো। তাহলে এখন এখানে যে সূত্র লিখো বা কি লিখবো বলো, বির আগে প্লাস বসাবো, ইউর আগে কি বসাবো, মাইনাস। তাহলে ভি ইকুয়াল মাইনাস ইউ প্লাস জি টি। এই যে প্লাস জির আগেও প্লাস বসাবো, বির আগে প্লাস বসাবো, এস এর আগেও প্লাস বসাবো, একমাত্র ইউর আগে মাইনাস বসাবো। আচ্ছা, তারপর এস এর আগে প্লাস, তাহলে এস ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তারপর দেখো বি স্কোয়ার, তারপর এখানে মাইনাস ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। ওকে, এই যে ইউর আগে প্রত্যেকটার আগে মাইনাস, তাহলে এখানে মাইনাস ইউ স্কোয়ার মানে কি, এটা প্লাস ইউ স্কোয়ার। ওকে, তারপর আসো তম সেকেন্ড হলে এস প্রাইম ইকুয়াল টু ইউর আগে একটা মাইনাস, তারপর প্লাস হাফ জি ইন্টু টু টি মাইনাস ওয়ান। ওকে, তার জির আগে প্লাস, এইচ এর আগে প্লাস, কিন্তু ইউর আগে কি বসেছি মাইনাস, কারণ ইউ কাজ করতেছে উপরের দিকে। আশা করি এই তিনটা সূত্র তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো চলো এবার আমরা আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো আমরা এখন যে টপিকটা বলবো এটা একটু লিখো, নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা। তো আমি নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা যাচ্ছি। ওকে, দেখো নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা নির্ণয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো দেখো ভাইয়া খেয়াল করো, ধরো এই বস্তুটা হচ্ছে এখান থেকে তুমি নিক্ষেপ করছো, এই জায়গা থেকে নিক্ষেপ করছো। ওকে, এই জায়গা থেকে তুমি নিক্ষেপ করছো। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি আমি ইউ আদিবেগে নিক্ষেপ করছি, এই যে আদিবেগে নিক্ষেপ করছি। এখন বলো সে কতটুকু উপর উঠবে বলো, যতক্ষণ তার বেগ কি না হয়, শূন্য না হয়। যতক্ষণ তার বেগ কী হবে না, শূন্য হবে না, ততক্ষণ সে কি উপর উঠবে। তাহলে তাকে কত বেগে নিক্ষেপ করছো, ইউ আদি বেগে। ওকে, এবং এক্ষেত্রে তার দেখো এই জায়গায় ওঠে, তার মনে করো বেগ কত হয়ে গেছে, শূন্য, শেষ বেগ শূন্য হয়ে গেছে। তাহলে বলো এই জায়গার পর যদি সে তার বেগ শূন্য হয়ে যায়, শেষ বেগ শূন্য হয়ে যায়, এরপর সে কি আর উপর উঠতে পারবে না। তাহলে ভাই এটাই কি তার ম্যাক্সিমাম উচ্চতা না, এটাই তার ম্যাক্সিমাম উচ্চতা। সেই ম্যাক্সিমাম উচ্চতাকে আমি প্রকাশ করলাম এইচ ম্যাক্স দ্বারা। তাহলে কোনো একটা বস্তুর সর্বোচ্চ উচ্চতা কখন হয়, যখন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় এবং সে একটা নির্দিষ্ট সময় পর যখন তার ব্যাগ কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ওই জায়গা থেকে সে আবার নিচের দিকে পড়বে। তাহলে যে পয়েন্টে তার ব্যাগ শূন্য হয়, এরপর কিন্তু সে আবার উপরের দিকে উঠতে পারে না। তো শেষ ব্যাগ শূন্য ধরে আমি যে উচ্চতাটা পাবো সেটাই হচ্ছে ম্যাক্সিমাম উচ্চতা। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এবং এই ক্ষেত্রে আমরা জানি যে কাজ করে কোন দিকে, নিচের দিকে। তাহলে দেখো ইউ উপরের দিকে, বি উপরের দিকে, স্মরণটাও কিন্তু উপরের দিকে। দেখো এটা তার আদি অবস্থান, এটা তার শেষ অবস্থান। তাহলে স্মরণের দিক আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা সূত্র জানি, আমরা জানি লিখবা যে আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার নিক্ষিপ্ত বস্তু সব মাইনাস টু জি এইচ। তাহলে শেষ ব্যাগ কত, শূন্য, ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। তাহলে এটা শেষ ব্যাগ শূন্য ধরে যে উচ্চতা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম উচ্চতা, এই জন্য টু জি এইচ ম্যাক্স লিখছি। মাইনাস টেপে আসলে কী হয়ে যাবে, প্লাস টু জি এইচ ম্যাক্সিমাম উচ্চতা ইকুয়াল ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে এইচ ম্যাক্সের ফর্মুলা কী দাঁড়ায়, সর্বোচ্চ উচ্চতা বের করার ফর্মুলা কী দাঁড়ায় বলো, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি। এই সূত্রটা ভাইয়া মনে রাখবা, ঠিক আছে। তাহলে এখন থেকে যদি আমাকে সর্বোচ্চ উচ্চতা বের করতে হলে, ধরো কোনো একটা বস্তুকে ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে, কোনো একটা বস্তুকে ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে, তো তোমাকে প্রশ্ন করলো বস্তুর সর্বোচ্চ কত উপর উঠবে, এগুলো এমসিকিউতে দেয় ছোটো ছোটো বিষয়। তাহলে একটা বস্তুকে উপরের দিকে ইউ বেগে নিক্ষেপ করলে তাহলে সে ম্যাক্সিমাম কতটুকু উপর উঠবে সেটা বের করার জন্য আমি এই সূত্র অ্যাপ্লাই করবো। এইচ ম্যাক্স ইকুয়াল ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি। নিক্ষিপ্ত বস্তুর ব্যাগ আর জি এর মান জানো, বসে দিলে তুমি সর্বোচ্চ উচ্চতা পেয়ে যাবা। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো আরেকটা জিনিস পড়াই, সেটা হচ্ছে বস্তুর বিচরণকাল। এটা দেখি, ঠিক আছে। বস্তুর নিক্ষিপ্ত বস্তুর লেখো, প্রশ্নটা হচ্ছে এরকম, নিক্ষিপ্ত বস্তুর বিচরণকাল, অনেকগুলো নাম লিখতেছি, বিচরণকাল অথবা উড্ডয়নকাল অথবা ভ্রমণকাল বলা হয়, ভ্রমণকাল অথবা আরেকটা নাম হচ্ছে কি উড্ডয়নকাল।
উড্ডয়নকাল। আচ্ছা এটা দেখো, এটা আমরা সলভ করি, সরি। তাহলে এখন আমি একটা নিক্ষিপ্ত বস্তু বিচরণকাল, ভ্রমণকাল বা উড্ডয়নকালকে এটা বোঝাই আগে। দেখো ধরো এ হচ্ছে বস্তু, এটা হচ্ছে ভূমি, এ হচ্ছে ভূমি, খেয়াল করো একটু ভূমি। তাহলে ভূমি থেকে মনে করো তুমি একটা বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করছো, ইউ বেগে নিক্ষেপ করছো, ওকে। তাহলে ইউ বেগে নিক্ষেপ করলে সে দেখো সে এখান থেকে একটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, এই যে এখান থেকে ইউ বেগে নিক্ষেপ করলে সে এখান থেকে দেখো, এখান থেকে সে এই সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার যখন পুনরায় ভূমিতে কি আসবে, ফিরে আসবে, এই যে দেখো, এই যে এখান থেকে দেখো। তাহলে একটা বস্তুকে নিক্ষেপ করলে, একটা বস্তুকে নিক্ষেপ করলে সে পুরোটা পথ অতিক্রম করে আবার পুনরায় যদি কি আসে, ভূমিতে ফিরে আসে। অর্থাৎ কোনো একটা বস্তুকে তুমি নিক্ষেপ করছো, নিক্ষেপ করার পর সে একটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, উঠে আবার পুনরায় কোথায়, ভূমিতে ফিরে আসবে। এই যে উপরে উঠে পুনরায় ভূমিতে ফিরে আসতে টোটাল যে সময়টা লাগে সেই সময়টাকে বলা হয় বিচরণকাল, ভ্রমণকাল বা উড্ডয়নকাল। এবং এই ক্ষেত্রে সময়টাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল হাতে টি দ্বারা, ক্যাপিটাল হাতে টি দ্বারা। এই যে তাহলে এবার দেখো বিচরণকাল কি, আমি যখন বস্তুকে এখান থেকে নিক্ষেপ করব, নিক্ষেপ করলে সে এই পরিবার উপরে উঠে আবার পুনরায় ভূমিতে আসতে টোটাল যে এই পুরোটা পথ অতিক্রম করতে, পুরোটা পথ অতিক্রম করতে যে সময় লাগে সেটাকে আমরা কি বলবো, বিচরণকাল বা ভ্রমণকাল বা উড্ডয়নকাল। তাহলে তোমাকে যদি প্রশ্ন করো একটা বস্তুকে নিক্ষেপ করার পর কত সময় পর সে ভূমিতে ফিরে আসবে, তাহলে নিক্ষেপ থেকে কত সময় পর যদি ভূমিতে ফিরে আসে তাহলে পুরোটা সময়টা হচ্ছে বিচরণকাল, ভ্রমণকাল বা উড্ডয়নকাল। আচ্ছা তো চলো, এটা যেহেতু নিক্ষিপ্ত বস্তু তাহলে এক্ষেত্রে দেখো আমরা নিক্ষিপ্ত বস্তুর সূত্রটা যদি লিখি, এস ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ওকে। ভাই এখন দেখো ভাইয়া তুমি একটু চিন্তা করে দেখো তো, আমি যদি বলি এই যে এখান থেকে সে যাত্রা শুরু করে যখন সম্পূর্ণ পথ ঘুরে এসে আবার এখানে ফিরে আসবে, এখানে ফিরে আসবে, তাহলে এই পুরোটা পথ অতিক্রম করতে, এই পুরোটা পথ অতিক্রম করতে যার তার যে সময়টা লাগছে সেটা কি বিচরণকাল। তাহলে বলো তো এই বিচরণকাল সময়ে এই পুরো পথ অতিক্রম করলে তার স্মরণ কত হয়, শূন্য না? কেন ভাইয়া, আদি অবস্থান যেখানে শেষ অবস্থানও কি সেখানে না, ক্যাপিটাল টি সময় পর আদি অবস্থান যেখানে শেষ অবস্থানও সেখানে। তাহলে আদি অবস্থান শেষ অবস্থান যদি একই জায়গা হয় তাহলে কোনো স্মরণ হয়েছে না। তাহলে স্মরণের মান আমরা কত বসে দিব, শূন্য বসে দিব, শূন্য ইকুয়াল ইউ, এটা ক্যাপিটাল টি মাইনাস হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার, ওকে। তাহলে আমি এক পাশে নিয়ে আসি, এই মাইনাসটি পাশে আনলে প্লাস হাফ জি টি স্কোয়ার ইকুয়াল ইউ ক্যাপিটাল টি। সো দুই পাশ থেকে টি বাদ যাও, তাহলে এখানে কি থাকে, হাফ জি ক্যাপিটাল টি ইকুয়াল ইউ। তাহলে এখান থেকে টি ইকুয়াল কি লেখা যাবে, টি ইকুয়াল লেখা যাবে 2u বাই জি। এই যে 2 এখানে বাঁকাকারে গুণাকার হবে, জি এখানে গুণাকারে এখানে বাঁকাকার হয়ে যাবে। তাহলে কোনো একটা বস্তু যদি উপরের দিকে নিক্ষেপ করে, তাহলে উপরের দিকে নিক্ষেপ করে তাহলে তার বিচরণকাল, ভ্রমণকাল বা উড্ডয়নকাল বের করতে বললে কি পারবো না, ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u বাই জি। এই সূত্রগুলো মুখস্থ রাখবা, ঠিক আছে? আশা করি পারবা। এবার আসো আরেকটা জিনিস পড়াবো ভাই। এবার একটা হচ্ছে আমরা এই জায়গায় একটু মার্ক করি, এই বিষয়গুলো জানো, এই বিষয়গুলো জানলে তোমার কোডিং লাগবে না। আচ্ছা এখন আসো সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময়, সো ভাইয়া জেনে রাখো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময়টাকে বলা হয় উত্তানকাল। কি বলা হয়, উত্তানকাল। এটাও লিখতে পারো, এই যে উত্তানকাল, উত্তানকাল এটার পুরোটার কথা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময়। তাহলে একটা নিক্ষিপ্ত বস্তু ম্যাক্সিমাম উচ্চতায় উঠতে যে সময় লাগে সেটাকে বলা হয় কি, উত্তানকাল। আচ্ছা চলো এবার আমরা এখান থেকে দেখি, ধরো এই হচ্ছে আমাদের ভূমি, তাহলে একটা বস্তুকে নিক্ষেপ করছো, তো নিক্ষেপ করলে সে এই পর্যন্ত ওঠে সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম উচ্চতা। তাহলে বলো ভাইয়া সর্বোচ্চ উচ্চতায় এই জায়গায় উঠে তার শেষ বেগ কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কেন, কারণ ম্যাক্সিমাম উচ্চতায় পৌঁছালে তার কোনো কী থাকে না, ব্যাগ থাকে না। তাহলে এবং ইউ আদি বেগে তুমি নিক্ষেপ করছো এটাকে, ওকে। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমি যদি এইখান থেকে এই যে এইখান থেকে এই জায়গায় পৌঁছাতে যে সময় লাগে সেটাকে হচ্ছে আমি টি দ্বারা প্রকাশ করতেছি, স্মল টি দ্বারা। তাহলে কীভাবে করবো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভি ইকুয়াল ইউ মাইনাস জি টি, শেষ বেগ শূন্য ইকুয়াল ইউ মাইনাস জি টি। তাহলে এখান থেকে জি টি ইকুয়াল কি লেখা যায়, ইউ। তাহলে টি ইকুয়াল টু লেখা যাবে বলো ইউ বাই জি।
এই যে তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময় হচ্ছে কত, টি ইকুয়াল ইউ বাই জি। তাহলে একটা বস্তু সর্বোচ্চ কতটুকু উচ্চতা উঠবে সেটা বের করার জন্য ইউজ করবা টি ইকুয়াল ইউ বাই জি। এখন পতনকাল, এখন আসো একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে পতনকাল। দেখো এটা একটু খেয়াল করো, পতনকাল ঠিক আছে। আমরা পতনকালকে ধরো টি প্রাইম ধরে নিচ্ছি। পতনকাল মানে কি জানো? পতনকাল মানে সর্বোচ্চ উচ্চতা হতে নিচের দিকে পড়তে সময়। আচ্ছা তোমাকে ভাইয়া বুঝাই, মনে করো তুমি ভাইয়া এই পুরোটা পথ অতিক্রম করতে তার যে সময়টা লাগে সেটা হচ্ছে তুমি জানো ক্যাপিটাল টি। এখন ধরো তুমি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা জানো, কিন্তু এই সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে পারার সময়টা বের করতে চাচ্ছ, তাহলে কি করবা? তুমি এই পুরোটা পথ অতিক্রম করার জন্য মোট সময়টা জানো, তাহলে মোট সময় থেকে তুমি যদি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা যদি মাইনাস করে দাও, তাহলে বাকিটা কি ভাই সর্বোচ্চ উচ্চতা হতে নিচের দিকে পড়ার সময় না? আর সর্বোচ্চ উচ্চতা হতে নিচের দিকে পড়ার সময়টাকে বলা হয় কি কাল? পতনকাল। এই পতনকালটা কেমনে বের করব? এই পতনকালটা ভাইয়া বের করব আমরা টি প্রাইমের মান বের করব কীভাবে? মোট বিচরণকাল অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার পুনরায় ভূমিতে ফিরে আসলে টোটাল যে সময় লাগে সেটা হচ্ছে বিচরণকাল। এই পুরোটা সময় থেকে উঠার সময়টা যদি মাইনাস করি তাহলে নামার সময়টা পেয়ে যাব। তাহলে টি প্রাইম ইকুয়াল ক্যাপিটাল টি মানে কত ভাইয়া? 2u বাই জি মাইনাস সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় কত? u বাই জি। সো দেখো টি প্রাইম ইকুয়াল টু 2u বাই জি থেকে একটা u বাই জি বাদ গেলে আরেকটা u বাই জি পড়ে থাকে, u বাই জি। তো আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ভাই কি? সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় আর সর্বোচ্চ উচ্চতা থেকে নিচের দিকে নামার সময় সেম, অর্থাৎ উত্থানকাল পতনকাল পরস্পর কি সেম। ওকে, তাহলে আশা করি আমাদের এই অধ্যায়ের বেসিকগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ও চলো এবার আমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো এখন আমরা সলভ করব, ঠিক আছে? তো কঠিন না ভাইয়া, ঠিক আছে? একটা ম্যাথ সলভ করি, চলো। সহজ, অত্যন্ত সহজ, ঠিক আছে? তুমি জাস্ট বুঝবা তাহলে হয়ে যাবে। দেখো মধ্যাকর্ষণের প্রভাবে মানে অভিকর্ষ বলের প্রভাবে 100 মিটার উঁচু স্থান হতে পড়ন্ত বস্তু 2 সেকেন্ডে প্রাপ্ত বেগ নির্ণয় করো। আচ্ছা তো ধরো ভাইয়া ব্যাপারটা হচ্ছে এরকম, এটা নির্দিষ্ট জায়গা, এই যে নির্দিষ্ট জায়গা, এটা মনে করো ভূমি, এটা মনে করো ভূমি, ঠিক আছে? আর এইটুকু উচ্চতার মান কত বলছে বলো? এইটুকু উচ্চতার মান বলছে কত মিটার? বা 100 মিটার। তো বলছে উঁচু স্থান হতে পড়ন্ত বস্তু 2 সেকেন্ডে প্রাপ্ত বেগ। আচ্ছা তো একটা নির্দিষ্ট, তোমাদেরকে ভাই বলছিলাম না, নির্দিষ্ট জায়গা থেকে যখন কোনো একটা বস্তু পড়বে তখন তার আদিবেগ কত? 0। আদিবেগ কত? 0। এখন তোমাকে বলছে 2 সেকেন্ডে তার প্রাপ্ত বেগ কত। মনে করো সে এইখান থেকে এই জায়গা পর্যন্ত 2 সেকেন্ডে এখানে আসলো, তো একটা নির্দিষ্ট সময় পর যদি বেগের মান বের করতে বলে তখন আমরা কি সূত্র ইউজ করবো? আমরা জানি বলো ভি ইকুয়াল, এটা পড়ন্ত বস্তু তাহলে ইউ প্লাস জি টি। তাহলে ভি ইকুয়াল এটার মান 0 প্লাস জির মান কত? 9.8। কত সেকেন্ডের পর বেগ চাইছে? 2 সেকেন্ড পর, তাই না? তাহলে বি এর মান কত দাঁড়ায়? 19.6 ms ইনভার্স 1। এটাই আনসার, ঠিক আছে? এটাই আনসার, 2 সেকেন্ডে প্রাপ্ত বেগ এটা। এবার যদি এরকম প্রশ্ন হয় যে ধরো তোমাকে যদি বলে সে ভূমিতে কত বেগে আঘাত করবে, ধরো প্রশ্ন আমি বললাম ভূমিতে কত বেগে আঘাত করবে, তাহলে ভূমিতে কত বেগে আঘাত করবে সেটা বের করার জন্য কী ফর্মুলা? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা দিয়ে করতে পারো। কীরকম বলো তো? ভি স্কোয়ার তো এটার মান তো 0, তাই না? প্লাস 2g 9.8, বলো সে এখান থেকে এই পুরো পথ অতিক্রম করলে তার সরণ কত হয়? 100 মিটার। তাহলে এখান থেকে ভি স্কোয়ারের মান কত আসে দেখো? এখান থেকে ভি স্কোয়ারের মান আসবে ভাইয়া 2 × 9.8 × 100, তাহলে আসতেছে 1960। তাহলে এটাকে তুমি যদি বর্গমূল করো তাহলে √1960কে বর্গমূল করলে 1960 এটাকে বর্গমূল করলে হচ্ছে 14√10 মিটার পার সেকেন্ড। এটাই আনসার, ঠিক আছে? এবং যদি বলে সে ভূমিতে পড়তে কত সময় লাগবে, তাহলে যে 100 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে এটাও যদি চাই সেটাও বের করতে পারবো। কোন সূত্র দিয়ে? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে। এস এর মান কত? 100, আদিবেগ কত? 0, জির মান কত? 9.8, 2 দিয়ে ভাগ করলে 4.9 টি স্কোয়ার। তো এখান থেকে বলো টি স্কোয়ারের মান কত হবে? টি স্কোয়ার মান হবে 100 ভাগ 4.9, তাহলে টি স্কোয়ারের মান হচ্ছে তোমার 20.408। তাহলে এখান থেকে টির মান কত হবে? √ আনসার। তাহলে এটার মান আসতেছে তোমার 4.52 সেকেন্ড। তাহলে ভূমিতে পড়তে তার এত সেকেন্ড সময় লাগবে। তাহলে এখান থেকে যাবতীয় সব ম্যাথ বের করা যাবে না,
ওকে, এই ম্যাথগুলো তোমার বোর্ড পরীক্ষা আসে, ছোটো ছোটো ম্যাথগুলো এমসিকিউতে আসে, তোমার লিখিত পরীক্ষায় খ নাম্বারে আসে আর কি, জ্ঞানমূলকে। তো চলো এরপর দেখো, চলো এই অঙ্কটা আমরা সলভ করি। কি বলছে দেখো, 98 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, ঠিক আছে। তো আসলে আমরা একটা একটা সলভ করবো, একটা একটা সিলেক্ট করবো। হ্যাঁ, তাহলে আমাদের ভাইয়া 1 নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউর মান, কত বেগ দেওয়া আছে বলো তো, 98 মিটার পার সেকেন্ড বেগে খাড়া কোন দিকে নিক্ষেপ করছে, উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, বা একটু আগে তোমাদেরকে পড়াইছি ইউ আদি বেগে কোনো বস্তুকে যদি সর্বোচ্চ ইউ আদি বেগে নিক্ষেপ করা হয় তাহলে তার সর্বোচ্চ উচ্চতা বের করার ফর্মুলা কী ছিল, এই জিনিসগুলো মনে রাখবা এমসিকিউর জন্য। এইচ ম্যাক্স ইকুয়াল টু কী ফর্মুলা ছিল, ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g, মনে আছে? আচ্ছা, ইউর মান কত, 98 হোল স্কয়ার ইন্টু 2 ইন্টু 9.8, তাহলে এখান থেকে তার সর্বোচ্চ উচ্চতা কত আসে আমরা বের করি। তাহলে দেখো 98 হোল স্কয়ার 2 ইন্টু 9.8, তাহলে এখান থেকে আসে 490 মিটার, 490 মিটার, এটাই আনসার। তাহলে সে সর্বোচ্চ কত উপরে উঠবে, 490 মিটার। কত সহজ অঙ্ক দেখো। 2 নম্বরে কি বলছে দেখো, কি বলছে, এটি কত সময় পর ভূমিতে ফিরে আসবে। আচ্ছা, তো নিক্ষেপের মুহূর্ত থেকে সম্পূর্ণ পথ ঘুরে আবার ভূমিতে যদি ফিরে আসে, এই টোটাল টাইমটাকে কি আমরা বিচরণকাল বলি না? তাহলে কোনো একটা বস্তু তোমাকে যদি বলো যখন নিক্ষেপ করা হচ্ছে, যদি বলো এটা কত সময় পর ভূমিতে ফিরে আসবে, এটা মানে তার তোমার বিচরণকাল চাইছে, এটা মানে বস্তুটার বিচরণকাল চাইছে। তো এখানে বিচরণকালকে আমরা শিখি না, এবার শিখছি ক্যাপিটাল টি ইকুয়াল টু কত, 2u/g। ওকে, তাহলে টি ইকুয়াল 2 ইন্টু ইউর মান কত, ইউর মান হচ্ছে 98 ডিভাইডেড বাই জির মান 9.8, তাহলে এখান থেকে আমি দেখি কত আসে, 2 ইন্টু 98 ডিভাইডেড বাই 9.8, তাহলে এখান থেকে মান আসতেছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড, এটাই আনসার। তাহলে এটা ভূমিতে কত সময় পর ফিরে আসবে, 20 সেকেন্ড। তার মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে লাগবে সময় 10 সেকেন্ড, আবার সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে সময় লাগবে 10 সেকেন্ড। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারছো। ওকে, এবার আসো, এবার দেখে 3 নাম্বারটা একটু দেখি কি বলছে। 3 সেকেন্ড ও 15 সেকেন্ড পর বস্তুর বেগের মান ও দিক নির্ণয় করো। আচ্ছা, 3 সেকেন্ড ও 15 সেকেন্ড পর বস্তুর বেগের মান ও দিক নির্ণয় করো। আচ্ছা, তুমি দেখো ভাইয়া, এটা তোমাকে একটু বোঝাই জিনিসটা আগে। এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। ওকে, তাহলে নিক্ষিপ্ত বস্তু কী হবে দেখো তো। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয়, ধরো ইউ আদিবেগে নিক্ষেপ করছো বস্তুটাকে, তাহলে সে একটা সময় গিয়ে কী করবে বলো তো, এই পুরোটা পথ অতিক্রম করে সে আবার পুনরায় এই বরাবর পথ অতিক্রম করে আবার কি ভূমিতে কি আসবে, ফিরে আসবে, তাই না? এটা ফিরে আসবে। ওকে, তাহলে শুরুর দিকে ধরো তুমি যদি অর্ধেক কাহিনী উপরের দিকে করো, তাহলে বলো এই মুহূর্তে তার আদি বেগ কাজ করে কোন দিকে, উপরের দিকে, শেষ বেগও কোন দিকে, উপরের দিকে, এইচও কোন দিকে, উপরের দিকে, জি কোন দিকে, নিচের দিকে। এই জন্য নিক্ষিপ্ত বস্তু বেড়ায় জির চিহ্ন কি হয়, মাইনাস হয়। তাহলে এখানে শেষ বেগের ডিরেকশনটা যদি উপরের দিকে থাকে, অর্থাৎ বিয়ের মান তুমি যদি প্লাস পাও, তাহলে বিয়ের মান প্লাস হলে তাহলে বস্তুটা কোন দিকে আছে, উপরের দিকে উঠতে আসে। আর যদি বিয়ের মান তুমি যদি মাইনাস দেখো, তার মানে বস্তুটা এখন পড়ন্ত অবস্থায় আছে। তো আসলে আমরা একটু দেখি, তাহলে এটা নিক্ষিপ্ত বস্তু, ঠিক আছে। তাহলে নিক্ষিপ্ত বস্তু 3 সেকেন্ড ও 15 সেকেন্ড পর বেগ। আচ্ছা, তো নিক্ষিপ্ত বস্তুর সূত্র হচ্ছে কি মনে আছে, 3 সেকেন্ড পর বেগ, 3 সেকেন্ড পর বেগ, মনে আছে। নিক্ষিপ্ত বস্তুর বেগ বের করার ফর্মুলা ছিল ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। মাইনাস কেন দিচ্ছে, নিক্ষিপ্ত বস্তু, ঠিক আছে। ইউ কত, ইউ হচ্ছে 98 মাইনাস জির মান 9.8, কত সেকেন্ড পর, 3 সেকেন্ড পর। ভি এর মান কত বলো, 98 মাইনাস 9.8 ইন্টু 3, তাহলে এটার মান আসতেছে ভাইয়া তোমার 68.6 এমএস ইনভার্স 1। ওকে, তাহলে 3 সেকেন্ড পর ব্যাক হচ্ছে 68.6 এমএস ইনভার্স 1, এবং এই ব্যাকটা হচ্ছে কোন দিকে, ঊর্ধ্বমুখী, এবং বস্তুটি ব্যাক হচ্ছে কি ঊর্ধ্বমুখী, ব্যাক হচ্ছে কি ঊর্ধ্বমুখী। স্পষ্ট হচ্ছে ভাই ঊর্ধ্বমুখী কেন বলো তো, স্পষ্ট হচ্ছে ভাই ঊর্ধ্বমুখী কেন, কারণ তুমি বি এর মানটা পজিটিভ পাইছো। দেখো বির মান ইউর মান পজিটিভ, জির মান নেগেটিভ, জির মান নেগেটিভ কেন, নিচের দিকে, তাহলে নিচের দিকে হলে চিহ্নটা মাইনাস, আর যদি উপরের দিকে হয় তাহলে পজিটিভ। তাহলে বি এর মান যেহেতু পজিটিভ পাওয়া গেছে, তার মানে বস্তুটা কোন দিকে ব্যাকটা হচ্ছে ঊর্ধ্বমুখী। আচ্ছা, এরপর কত সেকেন্ড পর, এরপর হচ্ছে কত সেকেন্ড পর বলছে, 15 সেকেন্ড পর। আচ্ছা, 15 সেকেন্ড পর ব্যাক। দেখো ভি ইকুয়াল ইউ মাইনাস জি টি, ভি 98 মাইনাস জি হচ্ছে কত, 9.8 ইন্টু 15। সো এটা হিসাব করি,
98 মাইনাস 9.8 ইন্টু 15, সো এটা আসলে আস্তে আস্তে মাইনাস 49 এমএস ইনভার্স 1। তাহলে ব্যাগের মান বললে আবার মাইনাস বলবা না, ব্যাগের মান 49 এমএস ইনভার্স 1। এবং দেখো মাইনাস আসছে না, তাহলে মাইনাস মানে বস্তুটা এখন কোন অবস্থা আছে, পড়ন্ত অবস্থা আছে, তাহলে ব্যাগ নিম্নমুখী, ব্যাগ নিম্নমুখী। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের 1 নাম্বার কমপ্লিট, 2, 3 কমপ্লিট, আমাদের 4 নাম্বার করব। কখন এর উচ্চতা 441 মিটার হবে এবং 2টি উত্তরের ব্যাখ্যা করো। আচ্ছা চলো আমরা একটু দেখাই এই জিনিসটা তোমাদেরকে, এটা একটু দেখাই, ঠিক আছে। তাহলে এটা হলো মুসলাম ভাইয়া। আচ্ছা, আর ব্যাখ্যাটা একটু পথ দিচ্ছি তোমাকে আমি আগে প্রশ্নগুলি। কখন এর উচ্চতা 441 মিটার হবে এবং 2টি উত্তরের ব্যাখ্যা দাও। আচ্ছা আগে দেখো আমরা প্রশ্নটা সলভ করি। তাহলে উচ্চতা বের করার ফর্মুলা এস ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, এস এর মান কত 441 ইন্টু ইউ মানে কত 98 ইন্টু টি মাইনাস জির মান কত 9.8, 2 দিয়ে ভাগ করলে 4.9 টি স্কোয়ার। তাহলে ভাই আমি এক পাশে নিয়ে আসি এগুলোকে, তাহলে 4.9 টি স্কোয়ার, এটা মাইনাস এর পাশে আসলে প্লাস, এটা মাইনাস 98 টি প্লাস 441 ইকুয়াল 0। তাহলে এখান থেকে দ্বিঘাত সমীকরণ সমাধান করব। আচ্ছা 5 ইকুয়েশন 3, 4.9 মাইনাস 98 441। তাহলে এখান থেকে টি এর মান দেখো, টি এর একটা মান আসতেছে তোমার, টি এর একটা মান আসতেছে টি1 ধরে, এটা আমি 13.16 সেকেন্ড, 13.16 সেকেন্ড। এবং টি এর আরেকটা মান আসতেছে টি2, এই টি2 মান আসতেছে তোমার 6.84 সেকেন্ড। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে ভাই দুইটা কেন সময় আসলো? কারণ দেখো সে দুইটা ভিন্ন ভিন্ন সময় কিন্তু সেম উচ্চতা থাকতে পারে। কীরকম তোমাকে আমি হিসাবটা দেখাই। ধরো এ হচ্ছে বস্তু, তাহলে এই বস্তুকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, ইউআ দেবেকে, এই যে ইউআ দেবেকে নিক্ষেপ করছো ধরো, ওকে নিক্ষেপ করছো। তাহলে নিক্ষেপ করার পর এটা কী হচ্ছে দেখো, এখান থেকে কী হচ্ছে একটু খেয়াল করবা। এই যে বস্তু এইভাবে করে উপরে উঠে দেন আবার এখান থেকে কি হয় পড়তে শুরু করে, এভাবে করে উপরে উঠে দেন আবার এখান থেকে পড়তে শুরু করে, এখানে পড়তে শুরু করে, ঠিক আছে। এবার ধরো ভাইয়া মনে করো সে শুরুর দিকে উপরের দিকে ওঠার সময় এই জায়গায় দেখো, এই জায়গায় উপরের দিকে ওঠার সময় আমি ধরে নিচ্ছি এই যে এই জায়গায় পর্যন্ত, এই জায়গা পর্যন্ত উচ্চতাটা ধরে নাও ভাইয়া, এইটুকু উচ্চতাকে ধরে নাও তুমি কত 441 মিটার, 441 মিটার। তাহলে দুইটা উত্তর কেন পাওয়া যাচ্ছে তার ব্যাখ্যা বলতেছি। আচ্ছা প্রথমে একটা হচ্ছে 6.84 সেকেন্ড, তার মানে 6.84 সেকেন্ডও সে 441 মিটার উচ্চতা অতিক্রম করবে এবং 13.16 সেকেন্ড পরেও সে 441 মিটার উচ্চতা অতিক্রম করবে। কীরকম হয় এটা দেখো। আচ্ছা প্রথম দিকে দেখো, তুমি যখন বস্তুটাকে প্রথমে নিক্ষেপ করতেছো ভাইয়া, প্রথমে সে এইটুকু পথ অতিক্রম করবে, অর্থাৎ দেখো সে এইখান থেকে এই পর্যন্ত আসবে, সেটা হচ্ছে কত 6.84 সেকেন্ডে। তাহলে 6.84 সেকেন্ডে সে কত মিটার উচ্চতা উঠলো 441 মিটার। এটাই তার স্মরণ। কেন? কারণ তার আদি অবস্থান এখানে ছিল আর এটা হচ্ছে তার কী অবস্থান, শেষ অবস্থান। তাহলে আদি অবস্থান শেষ অবস্থানের মধ্যবর্তী এই সরলরৈখিক দূরত্বটাই হচ্ছে কত তার স্মরণ। তাহলে প্রথম 6.84 সেকেন্ডে সে 441 মিটার উচ্চতা অতিক্রম করবে উপরের দিকে উঠার সময়, উপরের দিকে উঠার সময়। এরপর এখান থেকে সে দেখো এরপর কিন্তু তার সময়টা কিন্তু আরও বাড়তেছে, 6.84 থেকে সে আরও সময় নিচ্ছে, সময় নিতে 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 একদম গিয়ে দেখো 13.16 সেকেন্ড পর সে এই জায়গায় আসলো, এই জায়গায় আসলো। এখন কিন্তু পড়ন্ত অবস্থায়। তাহলে দেখো এখনও তার এটা হচ্ছে তার আদি অবস্থান আর এটা তার কী অবস্থান, শেষ অবস্থান। বল এখনও স্মরণ কত ভাইয়া 441 মিটার। বাট এই স্মরণটা অতিক্রম করতে তাকে কিন্তু উপরে উঠে আবার কোথায় নিচের দিকে পড়তে হয়েছিল, এই জন্য এখানে সময়টা বেশি লাগে। তাহলে সময়টা কত আসছে 13.16 সেকেন্ড। তাহলে দুইটা ভিন্ন ভিন্ন সময়ে একই উচ্চতা অতিক্রম কীভাবে করতে পারে, একটা হচ্ছে উপরের দিকে ওঠার সময়, তারপর উপরের দিকে উঠে আবার নিচের দিকে পড়ার সময় সেম উচ্চতায় সে আসবে। তাহলে সে দুইটা ভিন্ন ভিন্ন সময়ে সব সময় একই উচ্চতায় থাকবে। তাহলে যে সময়টা কম পাইছো, যে সময়টা কম পাইছো ভাইয়া, এটা হচ্ছে সে উপরের দিকে ওঠার সময়, এই সময় সে উপরের দিকে ওঠার সময় এইটুকু স্মরণ হবে। আর যে সময়টা বেশি সেই সময়ে সে উপরের দিকে উঠে আবার যখন নিচের দিকে পড়তে থাকবে ওইটুকুর মধ্যে তার স্মরণ কত হবে 441। তাহলে আশা করি দুইটা উত্তরের ব্যাখ্যাটা পাইছো। ওকে, তো চলো এবার আমরা আমাদের পরবর্তী ম্যাথগুলো ভাইয়া সমাধান করব। ঠিক আছে, ওকে আসো এটা একটু প্রশ্নটা পড়ি এবং খুবই সহজ, এগুলো খুবই সহজ। কি বলছে দেখো, সমবেগে খাড়া ঊর্ধ্বগামী একটা বিমান হতে একটা বোমা ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পর
তা মাটিতে পড়ে। আচ্ছা তাই সব, তাহলে আমাদের বিমানটা হচ্ছে উপরের দিকে উঠতেছিল কি বেগে? সমবেগে। সমবেগে একটা বিমান হতে ইউ আর দিবে একটা বোমা ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পর। আচ্ছা ধরো আমরা চিত্রটা একটু আঁকি। ধরো এ হচ্ছে আমাদের ভূমি, এ হচ্ছে ভূমি, ঠিক আছে? এ হচ্ছে ভূমি। আমরা আরেকটা পয়েন্ট লিখি, এইটা ধরো একটু ছোটো করে লেখা যাক। ধরো আচ্ছা আমি একটু বড় করে আঁকি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর একটু ছোটো করে আঁকা দেখো। ধরো এবার আসো, ওকে। ধরো ভাইয়া আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার এ অবস্থান, এটা হচ্ছে এ অবস্থান, ওকে। তাহলে শুরুতেই সমবেগে ইউ ঊর্ধ্বগামী একটি বিমান হতে। আচ্ছা তাহলে ধরো বিমানটা উপরের দিকে কত বেগে উঠতেছিল যেন ভাইয়া? উপরের দিকে, এই যে ইউ সমবেগে, সমবেগে কিন্তু উপরের দিকে উঠতেছিল। তাহলে তার আদি বেগটা কোন দিকে ভাইয়া? উপরের দিকে, ওকে। তাহলে ধরে নিচ্ছি আমার বিমানটা এই যে ইউ সমবেগে খাড়া উপরের দিকে ওঠার সময় একটা বোমা ছেড়ে দেওয়া হলো। আচ্ছা তাহলে বোমাটা ধরে নিচ্ছি, বোমাটা হচ্ছে ভূমি থেকে সে যখন বি অবস্থানে ছিল, এই যে বি অবস্থানে ছিল, অর্থাৎ আমার বিমানটা যখন বি অবস্থানে ছিল, অর্থাৎ ভূমি থেকে এইচ উচ্চতায়, এই যে এই উচ্চতায়, এই যে ভূমি থেকে S1 উচ্চতায় যখন ছিল, S1 উচ্চতায় যখন ছিল, তখন এই কান থেকে ওই বোমাটা সে ফেলে দিল। আচ্ছা ফেলে দেওয়ার 5 সেকেন্ড পর তা মাটিতে পড়ে। আচ্ছা ওকে, তার মানে এই যে বি থেকে এতে আসতে এই বোমাটার সময় লাগছিল কয় সেকেন্ড? 5 সেকেন্ড। প্রশ্নগুলো কিন্তু বুঝো, অত্যন্ত সহজ। সমবেগে খাড়া উপরের দিকে একটি বিমান উঠতেছিল, ওঠার সময় একটা নির্দিষ্ট উচ্চতা হতে একটা বোমা ফেলে দেওয়া হলো। আমি ধরেছি নির্দিষ্ট উচ্চতা হচ্ছে বি, তাহলে বি অবস্থান থেকে বোমাটা ফেলে দেওয়া হলো এবং বোমাটা মাটিতে পড়তে কত সময় নেয়? 5 সেকেন্ড। তার মানে বি থেকে এতে এই জায়গা পর্যন্ত বোমাটা পড়ার জন্য সে কয় সেকেন্ড সময় নেয়? 5 সেকেন্ড। তাহলে বলো এইটুকু পথ অতিক্রম জন্য সেই সময় নেয় হচ্ছে কত সেকেন্ড? 5 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা এরপর কি বলছে দেখো, কি বলছে? বোমাটি মাটিতে পড়ার মুহূর্তে বিমানের উচ্চতা নির্ণয় করো। তাহলে ভাইয়া বলো, এবার ভাইয়া বলো, বোমাটা যখন নিচের দিকে পড়তে থাকবে বিমানটা কি জায়গায় স্থির থাকবে? ডেফিনেটলি না। তাহলে বিমানটাও কোন দিকে উঠবে? উপরের দিকে উঠবে। তাহলে কি বলছে? বোমাটা যখন মাটিতে পড়ার মুহূর্তে, মাটিতে টাচ হবে, ওই মুহূর্তে বিমানের উচ্চতা নির্ণয় করো। তাহলে তুমি যদি এই মুহূর্তে বিমানের উচ্চতা এটা ধরো, তাহলে কিন্তু হবে না, কারণ এখান থেকে বোমাটা যখন ফেলে দিছিল বিমানটা এই জায়গায় স্থির ছিল না, তাহলে বিমানটাও সমবেগে কোন দিকে উঠতেছিল? উপরের দিকে। তাহলে ভাইয়া বলো ভাইয়া বলো এই জায়গা থেকে এই জায়গায় বোমাটা পড়তে তার সময় নিচ্ছে কয় সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে ওই 5 সেকেন্ডে বিমান কি এখানে থাকবে? বিমান কি আরও উপরের দিকে উঠবে না? অবশ্যই উঠবে। তাহলে ধরে নিচ্ছি এই 5 সেকেন্ড সময়ের মধ্যে বিমান বি থেকে সি অবস্থানে গেল। এই যে ধরে নিচ্ছি বি থেকে কোন অবস্থানে গেল? সি অবস্থানে গেল। এই যে বি থেকে সি অবস্থানে গেল, ঠিক আছে? তাহলে এইটুকু যে দূরত্ব এটা অতিক্রম করছে কিন্তু বিমান এবং বিমান এই দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি 2। এবং ভাইয়া বলো তো বিমানটা এইটুকু পথ অতিক্রম করতো ঠিক সেম কয় সেকেন্ড সময় নেই? 5 সেকেন্ড সময় নেই। তাহলে বিমানটা যখন ওই যে বোমাটা যখন মাটিতে পড়তেছিল ওই মুহূর্তে বিমানের উচ্চতা কত? তাহলে ওই মুহূর্তে মাটি থেকে বিমানটা এই এসি পর্যন্ত উচ্চতা আছে। তাহলে এসিটা কেমনে বের করবা? তুমি S1 বের করবা, S2 বের করবা, দুইটা যোগ করে দিলে মাটিতে যখন বোমাটা পড়বে ওই মুহূর্তে বিমানের টোটাল উচ্চতা পেয়ে যাবে না মাটি থেকে? আশা করি বুঝতে পারছো। তাহলে এবার আসো সুন্দর করে কথাটা গুছিয়ে লিখবা। কি লিখবা? মনে করি হ্যাঁ, ইউ সমবেগে বিমানটি উপরে ওঠার সময় বি অবস্থান হতে বোমাটি ফেলে দেওয়া হলো। এটা লিখে নিবা, ঠিক আছে? এটুকু লিখে নিবা, ঠিক আছে? এবার আসো তাহলে বোমার অতিক্রান্ত দূরত্ব এবার হিসাব করি। তাহলে বোমার অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? তাহলে বোমার অতিক্রান্ত দূরত্বটাকে আমি কি ধরে নিচ্ছি? S1। বলো S1 ইকুয়াল, বলো এই ক্ষেত্রে বা একটু বুঝো, এই ক্ষেত্রে দেখো তো বোমার সরণটা কোন দিকে হচ্ছে? নিচের দিকে।
অভিকর্ষ ত্বরণের নিচের দিকে, তাহলে এক্ষেত্রে সরানো নিচের দিকে, অভিকর্ষ ত্বরণের নিচের দিকে, তাহলে নিচের দিকটা প্লাস, উপরের দিকটা কী ধরতে হবে মাইনাস। বলো ইউ কি ভাই উপরের দিকে ছিল না, তাহলে ইউর আগে একটা কী দিব মাইনাস দিব, মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। আশা করি এটা বুঝতে পারছো, এটা ক্লিয়ার। কেন এটা হলো ভাইয়া বলো তো, কারণ বোমাটা যখন 5 সেকেন্ডে এখান থেকে এখানে আসছিল ভাই, আমাকে বলো এই সময়ে আমার স্মরণটা হচ্ছে কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, অভিকর্ষ ত্বরণের নিচের দিকে, কিন্তু ইউটা কোন দিকে ছিল, উপরের দিকে ছিল, কারণ বিমানটা উপর দিকে ওঠার সময় বোমাটাকে ফেলতেছে, তাহলে তখনও বোমার ব্যাগটা কোন দিকে থাকবে, উপরের দিকে, তাহলে উপরের দিকটা মাইনাস। ঠিক আছে, এবার আসো S1 ইকুয়াল ভাইয়া বলো কত সময় লাগছিল এখান থেকে এখানে আসতে 5 সেকেন্ড, তাহলে এখানে টির মান 5 বসলে -5u প্লাস হাফ জি টি স্কয়ার, তাহলে টির মান কত বসাবো, আচ্ছা আমি এখানে রেখে টি স্কয়ার রেখে দিই, ওকে। এটা টির মান 5 সেকেন্ডটা মনে রাখবা, এটা দ্বারা 1 নং সমীকরণ। এবার আসো এখন বলো ওই 5 সেকেন্ডে বিমান বি থেকে সি অবস্থানে যাবে, তাহলে ওই সুন্দর কথাটা লিখবা, ওই 5 সেকেন্ডে বিমান বি থেকে কোথায় যাবে, সিতে যাবে, তাহলে এবার লিখবা 5 সেকেন্ডে বিমানের অতিক্রান্ত দূরত্ব, তাহলে বলো ওই 5 সেকেন্ড বিমান তো আর স্থির থাকবে না, বিমানও উপরের দিকে উঠবে, তাহলে ওই 5 সেকেন্ডে বিমানের অতিক্রান্ত দূরত্ব কত S2। ভাইয়া বিমান কি বেগে চলতেছিল, সমবেগে না, তাহলে সমবেগের সূত্র কি S ইকুয়াল VT, ওর জন্য S কত S2 ইন্টু ইউ ইন্টু কত টি, তাহলে S2 ইকুয়াল টি মান কত 5, তাহলে 5u, এটা দাও 2 নং সমীকরণ। তাহলে আমাদেরকে কি চাইছিল, বিমানটি মাটিতে পড়ার মুহূর্তে, বোমাটি মাটিতে যখন যে মুহূর্তে পড়তেছিল তখন বিমানের উচ্চতা কত, তাহলে বিমানের প্রথম উচ্চতা কত সি, তাহলে বিমানের উচ্চতা তাহলে লিখবা ওই যে বোমাটি মাটিতে পড়ার মুহূর্তে বিমানের উচ্চতা, কথাগুলো গুছিয়ে লিখবা। উচ্চতা কত S1 প্লাস S2, ওকে। S1 এর মান কত -5u প্লাস হাফ জি টি স্কয়ার প্লাস S2 এর মান কত 5u, তাহলে -5u এটা কাটা যায়, এবার মান বসাও, হাফ জির মান কত 9.8 ইন্টু টির মান কত 5 স্কয়ার, তাহলে এখান থেকে হিসাব করে ফেলি, ঠিক আছে। তাহলে 9.8 ভাগ 2, এটা হচ্ছে 4.9 ইন্টু 5 স্কয়ার, তো এটা হচ্ছে তোমার 122.5 মিটার, এটাই অ্যান্সার। তাহলে 122.5 মিটার, ঠিক আছে। আশা করি যদি এরকম বলতো বোমাটি যে উচ্চতা হতে পড়ছিল সেই উচ্চতা নির্ণয় করো, তাহলে বোমাটি যে উচ্চতা হতে পড়ছিল সেই উচ্চতা নির্ণয় করতে বললে জাস্ট S1 বের করবা, ঠিক আছে। আশা করি এটা সবাই বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তীতে ম্যাথে যাই, ওকে। এবার এই ম্যাথটা একটু বড়, কি বলা হচ্ছে ভাইয়া, কি বলছে দেখো, 6 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী একটি বেলুন হতে একটি পাথরকুণ্ড ফেলা হলো। আচ্ছা, তো ভালো কথা, কি বলছে, একটা বেলুন মনে করো, এই যে বেলুন তো আঁকবো সুন্দর করে একটা আঁকে, হ্যাঁ, এই যে এটা বেলুন, এই যে বেলুন, এই যে বেলুন, ওকে। তাহলে বেলুনের মধ্যে একটা পাথরকুণ্ড বাঁধা ছিল, এই যে পাথরকুণ্ড বাঁধা ছিল, ওকে। তাহলে বেলুনটা কত বেগে উপরের দিকে উঠছিল, 6 ms−1 বেগে উপরের দিকে উঠছিল, তাহলে এইটার বেগ হচ্ছে কোন দিকে, উপরের দিকে। আচ্ছা, একটি পাথর ফেলা হলো, তাহলে বেগে একটি পাথর ফেলা হলো, তাহলে ধরে নিচ্ছি এখান থেকে পাথরটা ফেলতেছি, এই লাল পাথরটা, পিঙ্ক কালারের পাথরটা এখান থেকে ফেলতেছি, পাথরটা 10 সেকেন্ডে ভূমিতে পড়ে। আচ্ছা, তাহলে দেখো এই হচ্ছে ভূমি, তাহলে এই ভূমিতে পড়তে এর সময় লাগছিল কয় সেকেন্ড, তাহলে এর সময় লাগছিল হচ্ছে এই যে পিঙ্ক কালার পাথরটার ভূমিতে পড়তে, এই যে এই জায়গাতে তার সময় লাগছিল হচ্ছে কয় সেকেন্ড বলো, 10 সেকেন্ড, ঠিক আছে। এই যে ভূমিতে পড়তে কত সময় লাগছে, 10 সেকেন্ড। কি বলছে, পাথরটি ফেলার সময় বেলুন কত উঁচুতে ছিল, তাহলে আচ্ছা দেখো পাথরটাকে আমি এই জায়গা থেকে ফেলতেছি, এই জায়গা থেকে, ঠিক আছে। তাহলে পাথরটাকে আমি এই জায়গা থেকে ফেলতেছি, তাহলে এই জায়গা থেকে যখন সে ভূমিতে পড়বে, তাহলে এইটুকু পথ অতিক্রম করতে তার সময় লাগছে কয় সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে পাথরটি ফেলার সময় বেলুন কত উঁচু ছিল, তাহলে পাথরটাকে আমি এই জায়গা থেকে ফেলতেছি, তাহলে এই জায়গা থেকে যখন ফেলতেছি, পাথরটা যখন এই জায়গা থেকে পড়তেছিল তখন মাটি থেকে বেলুনের উচ্চতা ধরে নিচ্ছি h, উচ্চতা কি ধরে নিচ্ছি h, তাহলে লিখবা মনে করি পাথরটি
পাথরটি ফেলার সময় ভূমি থেকে বেলুনের উচ্চতা এস। ভূমি থেকে বেলুনের উচ্চতা কত? এস। ওকে, এবার আসো এই এইচ পথ অতিক্রম করতে পাথরটার সময় লাগছে কয় সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে আসো এস এর মান বের করবো কি? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটিএস কে। এটা পড়ন্ত বস্তু, ঠিক আছে? তো বাট তুমি যদি এই সূত্রটা লিখো ভুল হয়ে যাবে। দেখো ভাইয়া, সরণটা নিচের দিকে, এই যে এখানে আদি অবস্থান, এটা তার শেষ অবস্থান, তাহলে পাথরটা সরণ নিচের দিকে, অভিকর্ষ ত্বরণও নিচের দিকে, কিন্তু আদি বেগ কি নিচের দিকে ছিল? না, এটা তো উপরের দিকে উড়ন্ত অবস্থায় ছিল। তাহলে আদি বেগটা উপরের দিকে হওয়ার কারণে ভাইয়া এটার আগে অবশ্যই একটা মাইনাস বসিয়ে দিবা, নাইলে অঙ্কটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এস ইকুয়াল মাইনাস ইউ হচ্ছে 6 ইন্টু টি হচ্ছে কত? 10, তারপর প্লাস হাফ, জির মান কত? 9.8 ইন্টু 10 স্কোয়ার। তাহলে আমি এখান থেকে টোটালটা এসটা কাউন্ট করে ফেলি। ওকে, তাহলে পুরো এস কাউন্ট করলে এখানে হচ্ছে তোমার -60 প্লাস এটা হচ্ছে তোমার 4.9 ইন্টু 100, তাহলে এটা হচ্ছে 430 মিটার। তাহলে বেলুন থেকে যে মুহূর্তে পাথরটাকে নিচের দিকে ফেলতেছে ওই মুহূর্তে বেলুনটা মাটি থেকে কত মিটার উচ্চতে ছিল? 430 মিটার উচ্চতে ছিল। এটাই আনসার। বলো, এই ধরনের ম্যাথ আসলে কি ভাইয়া পারবা না? কত সহজ দেখছো? আচ্ছা, চলো আমরা পরবর্তী অঙ্কতে যাই। আমাদের আসো এরপর দেখো এই অঙ্কগুলো খুবই সহজ। চলো আমরা এই অঙ্কগুলো এবার সলভ করব। তো আসো প্রশ্নটা একটু আমরা পড়বো ভাইয়া। প্রথমে কি বলা হচ্ছে দেখো, 4.5 সেকেন্ড যাবত সমবেগে খাড়া উপরের দিকে উঠবার পর একটি বেলুন হতে একটি ভারী বস্তু পড়ে গেল। আচ্ছা, তাহলে দেখি বেলুনটা কত উচ্চতায় উঠছিল তখন, এটা পড়ছিলাম আমরা। দেখি, ধরো এ হচ্ছে আমাদের ভূমি। ভালো করে বুঝো, এটা ভালো করে বুঝো, প্রশ্নগুলো চিত্রিকে সলভ করো, তাহলে তোমার কাছে ভাই কখনো কোডিং লাগবে না। আচ্ছা, তো কি বলা হচ্ছে দেখো এবার, তাহলে বলো ভাইয়া এখানে দেখো 4.5 সেকেন্ড যাবৎ সমবেগে খাড়া উপরের দিকে উঠবার পর একটি বেলুন হতে ভারী বস্তু পড়ে গেল। তাহলে ধরে হচ্ছে এই যে, তাহলে সে কত সেকেন্ড যাবত উঠতেছিল এটা বলো তো? 4.5 সেকেন্ড যাবত। ওকে, তাহলে এখন আসো আমরা এটার অবস্থান ধরে নিচ্ছি এ, আর এটার অবস্থান ধরে নিচ্ছি বি। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি ইউ সমবেগে উঠতেছে, ধরে নিচ্ছি তার ব্যাগটা হচ্ছে কত? ইউ, অর্থাৎ সে ইউ সমবেগে উঠতেছিল, ঠিক আছে? এখন বলো এ থেকে বি এইটুকু পথ, আমি এইদিকে লিখি, এটা ইউ আদিবেগে এইটুকু পথ। ভাইয়া বলো এইটুকু পথ উঠতে তার কত সময় লাগছিল জানো? 4.5 সেকেন্ড। এই যে 4.5 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখন বলো এই এ বি উচ্চতাটা কি আমি বের করতে পারবো না? অবশ্যই পারবো ভাইয়া। সে কি বেগে চলতেছে বলো? সমবেগে, সে সমবেগে উঠতেছে। তাহলে সমবেগে যদি বের করতে পারি, তাহলে আমি দেখো এই উচ্চতা এ বি উচ্চতাটা কিন্তু বের করতে পারি। তাহলে এ বি উচ্চতাটা আমি ধরে নিচ্ছি ভাইয়া এইচ, তাহলে এই উচ্চতাটা আমি ধরে নিচ্ছি এইচ, এইটুকু উচ্চতা। তাহলে এইটুকু উচ্চতা আমি ধরে নিচ্ছি কত? এইচ। ওকে, তাহলে এই যে দেখো 4.5 সেকেন্ড যাবত ইউ সমবেগে উপরের দিকে উঠতেছিল, ওঠার পর একটি বেলুন হতে একটি ভারী বস্তু পড়ে গেল। তাহলে ভারী বস্তুটা পড়তেছে হচ্ছে যখন আমার ওই বেলুনটা কোন অবস্থানে ছিল? বি অবস্থানে, ঠিক আছে? সো এইটা তোমরা গুছিয়ে লিখবা। সেটা হচ্ছে কি, মনে করি একটি বেলুন ইউ সমবেগে উপরের দিকে ওঠার সময় বি অবস্থানে যখন পৌঁছাইছে তখন ওই বি অবস্থান থেকে ভারী বস্তুটি পড়ে গেল। আচ্ছা, তাহলে আমি এস এর মানটা কি বের করতে পারবো না? অবশ্যই পারবো ভাইয়া। এস এর মান কেমনে বের করবো ভাইয়া? এটা কি সমবেগে চলে না? সমবেগের সূত্র কি? এস ইকুয়াল ভিটি, ওর ব্যাক কত? ইউ, সময় কত? 4.5 ইউ। তাহলে এখন কি লিখবা? 4.5 ইউ। এটা দাও 1 নং সমীকরণ। ক্লিয়ার? ওকে, এখন বলো এ যখন ভাইয়া উপরের দিকে উঠতেছিল ওই মুহূর্তে তার ইউটা কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে, সরি উপরের দিকে। কারণ ইউ 4.5 সেকেন্ড যাবৎ সমবেগে খাড়া উপরের দিকে উঠবার পর একটি বেলুন হতে একটি ভারী বস্তু পড়ে গেল। তাহলে বেলুনের ব্যাগটা বি অবস্থায় যখন ছিল, বেলুনের ব্যাগটা কাজ করতেছিল, আদি ব্যাগ কাজ করতেছিল কোন দিকে? উপরের দিকে। এই সময় এই বেলুন থেকে একটা ভারী বস্তু পড়ে গেল বি অবস্থান থেকে। তাহলে ভারী বস্তুর আদি ব্যাগটা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। এবার কি বলছে দেখো, যদি বস্তুটি 7 সেকেন্ড পর ভূমিতে পড়ে, তার মানে ওই বস্তুটা ভাইয়া এ বি জায়গা থেকে এ জায়গায় আসতে পড়তে তার সময় লাগছে কয় সেকেন্ড? 7 সেকেন্ড।
7 সেকেন্ড। তাহলে বলো তো এই 7 সেকেন্ডে তার অতিক্রান্ত সরণ কত? এস না, কারণ দেখো এই এ থেকে বি অবস্থানে যখন বেলুনটা পৌঁছাইছে দেন ওইখান থেকে একটা ভারী বস্তু নিচের দিকে পড়লো। তাহলে ভারী বস্তু পড়তেছে কোন অবস্থান থেকে? বি অবস্থান থেকে। তাহলে বি অবস্থান থেকে ভূমিতে পড়তে তার সময় লাগছে কয় সেকেন্ড? 7 সেকেন্ড। ওই 7 সেকেন্ডে তার সরণ কত বলো তো? এইচ। তার সরণ কত? এইচ। কিন্তু ভারী ব্যাপারটা হচ্ছে এখানে আমার এই বেলুনের ব্যাগটা কোন দিকে ছিল? উপরের দিকে। সো বেলুনের ব্যাগ যদি উপরের দিকে থাকে তাহলে ওই ভারী বস্তু যখন বেলুনের সাথে ছিল তাহলে অলমোস্ট ওর ব্যাগটাও কোন দিকে কাজ করতেছিল? উপরের দিকে। তাহলে এক্ষেত্রে আমরা সূত্র লিখবো কি? এবার কি লিখবা? ভারী বস্তুটি, এখানে লিখবা ভারী বস্তুটি বি হতে এতে পড়তে সময় লাগে কত সেকেন্ড? 7 সেকেন্ড। তাহলে এইটা পড়ন্ত বস্তু। সো পড়ন্ত সূত্র কি? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। তবে এখানে একটু সাবধান। কেন সাবধান? এইচ নিচের দিকে ভারী বস্তুর, ঠিক আছে, জিও নিচের দিকে, কিন্তু ভারী বস্তুর ব্যাগের ডিরেকশনটা আদি ব্যাগের ডিরেকশন কোন দিকে ছিল? উপরের দিকে। সো এই জন্য এখানে অবশ্যই তুমি ভাইয়া মাইনাস ইউজ করবা। মাইনাস না লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। কেমন? আচ্ছা চলো এবার আমরা এখান থেকে আমাকে বেলুনের গতিবেগ অর্থাৎ ইউর মান চাইছে, বেলুনের গতিবেগটাকে আমি কি ধরেছি? ইউ। তুমি শুরুতে এটা লিখবা, মনে করি বেলুনের গতিবেগ ইউ এবং কত উচ্চতা হতে বস্তুটি পড়েছিল অর্থাৎ এস এর মান চাইছে। তো তুমি কথাটা শুরুতে লিখবা, মনে করি বেলুনের গতিবেগ ইউ এবং বেলুনটি ভূমি থেকে এই উচ্চতা হতে পড়েছিল। এটা শুরুতেই ধরে নিবা। কেমন? আচ্ছা তো আসো, তাহলে আমি এটা হচ্ছে 2 নং সমীকরণ, এইটা 2 নং সমীকরণ। তো আমি 1 নং ও 2 নং হতে পাই কি করবো ভাইয়া? ওই যে এস এর জায়গায় মানটা বসা, কত হবে এটা? 4.5 ইউ ইকুয়াল মাইনাস ইউ ইন্টু টি। টি কত জানো? এই 7 সেকেন্ড, 7 প্লাস হাফ জি হচ্ছে কত? 9.8 ইন্টু টি হচ্ছে কত? 7 স্কয়ার। তো আসো এই 7টাকে পাশে নিয়ে আসো। তো 7 ইউটাকে পাশে নিয়ে আসলে প্লাস 7 ইউ, তাহলে প্লাস 7 ইউ প্লাস 4.5 ইউ ইকুয়াল এখানে দেখি কত? 49 ইন্টু 4.9। সো এটা হচ্ছে তোমার 240.1। তো এখান থেকে ইউর মান কত বের করা যায়? এটাকে ভাগ করতে হবে 7 প্লাস 4 ইউ দিয়ে। সো ভাগ করলে গতিবেগের মান হচ্ছে 20.8 এমএস ইনভার্স 1। এই যে বেলুনের গতিবেগ হচ্ছে এটা। এবং আরেকটা কি চাইছিল? কত উচ্চতা হতে পড়েছিল। তাহলে এস এর মান, ওই যে ইউর মানটা নিয়ে 1 নং বসাই দাও, তাহলে এসটা পেয়ে যাবে। তাহলে এস ইকুয়াল কত? 4.5 ইন্টু ইউ। ওকে, তাহলে ইউর মান কত? 20.88। এখান থেকে এসটা এবার আমরা বের করি। তাহলে 4.5 ইন্টু 20.88। সো এখান থেকে আসতে আসতে ভাইয়া 93.96 মিটার। এটাই আনসার। কত সহজ দেখো, বলো এই ধরনের ম্যাথ আসলে কীভাবে পারবো না? সহজ, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী ম্যাথ দেখি। আচ্ছা আমরা এখানে আরেকটা দেখো, এই অঙ্কটা দেখো, আমরা একটা বুয়েট অ্যাডমিশনের ম্যাথ সলভ করি। সো এই অঙ্কটা দেখো ভাই, এই বুয়েট অ্যাডমিশনের এই ম্যাথটা দেখো। এটা বুয়েটে 11-12তে আসছিল, ঠিক আছে। প্রশ্নটা একটু পড়বো। কি বলছে? একজন প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে 50 মিটার নিচে পতিত হয়। সো আমরা জানি মুক্তভাবে যখন বাধাহীনভাবে পড়বে সে অবভিয়াসলি অভিকর্ষ ত্বরণ নিয়ে পড়বে। আচ্ছা তো আসো আমরা একটু হিসাব করি। ধরো এ হচ্ছে মাটি, এ ছিল মাটি বা ভূমি, ঠিক আছে। আর এই যে উচ্চতা থেকে পড়তেছিল সেই উচ্চতার পয়েন্টটা আমি এইখানে ধরে নিচ্ছি, এই জায়গায় এখানে ধরে, ঠিক আছে। এবার আসো পয়েন্টগুলো একটু খেয়াল করো। তাহলে আমি এইটুকু উচ্চতা, এবার আসো প্রথম কথা হচ্ছে এবার দেখো, একজন প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে, তাহলে মুক্ত হয়ে বাধাহীন তার মানে সে বিনা বাধায় পড়তেছে, 50 মিটার নিচে পতিত হয়। তাহলে ধরে নিচ্ছি সে এ অবস্থান থেকে পতিত হচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট জায়গা থেকে যে যখন নিচের দিকে পড়বে তাহলে তার আদিবেগ কত? 0। তাহলে এবার বলো এই যে এ থেকে বি অবস্থান পর্যন্ত, এই যে বি অবস্থান পর্যন্ত এইটুকু পথ হচ্ছে কত মিটার? 50 মিটার।
তাহলে 50 মিটার বা সে কি বাঁধায় পড়ে বলতে পারবা? বিনা বাঁধায়, মুক্তভাবে পড়ে, তাই না? সো মুক্তভাবে পড়লে ভাইয়া এখান থেকে না যখন পড়বে তার অবশ্যই ব্যাক কী হবে? বাড়বে। তাহলে দেখো এ থেকে বি এইটুকু পথ সে কী বাঁধায় পড়ে? বিনা বাঁধায়। সো বিনা বাঁধায় যদি পড়ে তার মানে সে অভিকর্ষ ত্বরণ নিয়ে পড়তেছিল নিচের দিকে, অভিকর্ষ ত্বরণে পড়তেছিল, অভিকর্ষ ত্বরণে, ঠিক আছে? অভিকর্ষ ত্বরণে পড়তেছিল এবং এই পয়েন্টে এসে তার যে ব্যাকটা থাকবে সেই ব্যাকটাকে আমি ধরে নিচ্ছি ভি, ব্যাকটা কি ধরে নিচ্ছি? বি, ঠিক আছে? আশা করি এটুকু বুঝতে পারছো সবাই। এবার কি বলছে দেখো, যখন প্যারাশুট খুলেছে অর্থাৎ 50 মিটার নিচে এসে এখানে এসে সে প্যারাশুটটা খুলেছে, তাই না? তাহলে একজন প্যারাশুট আরোহী মুক্ত হয়ে, তাহলে প্যারাশুট আরোহী মুক্ত হয়ে পড়তেছিল কোত্থেকে? এ অবস্থান থেকে, ঠিক আছে? তো লিখবা, মনে করি প্যারাশুট আরোহী এ অবস্থান হতে মুক্ত হয়ে পড়ে 50 মিটার পথ অতিক্রম করে বি অবস্থানে পৌঁছে বি ব্যাক প্রাপ্ত হয়। পরবর্তীতে সে এখান থেকে সে প্যারাশুটটা কী করছে? খুলছে। সো প্যারাশুট যখন খুলবে তখন কি সে আর বাধাহীনভাবে পড়বে না? প্যারাশুট খুললে তখন ঊর্ধ্বমুখী একটা বল কাজ করবে, অর্থাৎ তার ব্যাকটা কমে যাবে। সো ব্যাকটা কমে গেলে আমরা জানি কি সৃষ্টি হয়? ত্বরণ সৃষ্টি হয়। সো দেখো তো ব্যাক খুলেছে তখন গতি হ্রাসের হার কত? 2 m ইনভার্স 2। সো গতি হ্রাসের হার, এটাকে আমি কি মন্দন বলি না? অবশ্যই। এবং সে 3 m ইনভার্স 1 গতিতে মাটিতে এসে পৌঁছায়। তার মানে দেখো সে এই যে বি থেকে সি অবস্থান, ভাইয়া দেখো বুঝো, বি থেকে সি অবস্থান এইটুকু পথটাকে আমি ধরে নিচ্ছি এস, এইটুকু পথকে আমি কি ধরে নিচ্ছি? এইচ, এইটুকু পথকে আমি কি ধরে নিচ্ছি? এইচ, ওকে? বা তুমি চাইলে এস প্রাইমে ধরতে পারো, এস প্রাইমে ধরতে পারো, সমস্যা নেই, এস প্রাইম। এবং এই পথে সে ভাইয়া দেখো সে কত ত্বরণে পড়তেছিল? নিচের দিকে -2 m ইনভার্স 2। এটার মন্দনে পড়তেছিল, কেন? প্যারাশুট যখন খুলবে তখন তার গতি হ্রাস পাবে এবং মাটিতে এসে সে যে ব্যাক নিয়ে আঘাত করছে সেটাকে বি প্রাইম, সেটা কত বলো তো? 3 m ইনভার্স 1। এই যে, আশা করি তুমি সিনারিওটা বুঝতে পারছো। সো প্রশ্ন করলো কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল, বলো সে কত উচ্চতা থেকে মুক্ত হয়ে পড়তেছিল? উচ্চতা দেখে না, বিন্দু দেখে না, তাহলে সে কত উচ্চতায় মুক্ত হয়েছিল বলতে এই পুরোটা পথ, এই পুরোটা দূরত্ব তোমাকে বের করতে হবে। এই যে এই পুরোটা দূরত্ব বের করতে হবে, এই পুরোটাতে দূরত্বকে আমি কি ধরে নিচ্ছি? এস। তাহলে কী করবা তুমি? কোনো কারণে যদি ভাই এস প্রাইমটা বের করতে পারো, সেই এস প্রাইমের সাথে 50 যোগ করলে সে যে স্থান থেকে মুক্ত হয়েছিল ওইখান থেকে এইটুকুর উচ্চতা পেয়ে যাবা না? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাই এস প্রাইম বের করা। ভাইয়া বলো, এই এস প্রাইম বের করার জন্য তুমি তার শেষ বেগের মান জানো, কিন্তু আদি বেগের মান জানো না। তাহলে আমি এই বি সি অংশের জন্য যেটা আদি বেগ, এ বি অংশের জন্য সেটা কি বেগ? শেষ বেগ। তাহলে আসো আমরা হিসাব করি। তাহলে আমরা প্রথমে কী বলি? এ বি অংশের জন্য, এ বি অংশের জন্য, এ বি অংশের জন্য, ওকে? আচ্ছা ভাইয়া বলো এ বি অংশের জন্য হিসাব করো। ভাইয়া এ বি অংশের জন্য চিত্র দেখে বলো, এ বি অংশের জন্য আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2GH, ওকে? তাহলে বলো ভি স্কোয়ারের মান কত? ভাই ইউ স্কোয়ার মান 0, 2 ইন্টু জির মান কত? 9.8 ইন্টু এস এর মান কত? 50। তাহলে এখান থেকে ভি স্কোয়ারের মান কত দাঁড়ায়? 2 ইন্টু 9.8 ইন্টু 50, তাহলে 980 m ইনভার্স 1, ওকে? এবার আমরা লিখবো হচ্ছে বিসি অংশের জন্য, বিসি অংশের জন্য। ভাইয়া বলো তো বিসি অংশের জন্য তার শেষ বেগ কোনটা? বি প্রাইম না? এখানে কি লিখবা? বি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু আদি বেগ কোনটা? ভি, ভি স্কোয়ার মাইনাস 2a এস প্রাইম, এস প্রাইম। এটা কেন মাইনাস কেন ধরছি ভাইয়া? মন্দন। আচ্ছা তুমি চাইলে প্লাস ধরতে পারো, পরে গিয়ে এর মানটা মাইনাস বসে দিবা আর কি। এখানে এটা এর মানটা কেন মাইনাস ধরছি? কারণ এটা মন্দন হয়েছে জন্য। আচ্ছা ঠিক আছে, বি প্রাইমের মান কত? 3। তো এখানে 3 স্কোয়ার করো, বি স্কোয়ার পুরোটার মান কত? 980। এখানে দেখো এর মান -2, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 4s প্রাইম, তাহলে মাইনাসটা পাশে নিয়ে আসো, 4s প্রাইম ইকুয়াল টু 980 মাইনাস নিরেসকে মানে কত? 9। তাহলে এখান থেকে এস প্রাইমের মান কত আসে দেখি একটু, হ্যাঁ? তাহলে তোমার 980 মাইনাস 9 ভাগ 4, তাহলে এটার মান আসতেছে ভাইয়া 242.75 মিটার। তাহলে সে বি অবস্থান থেকে সি অবস্থানে এই জায়গায় প্যারাশুট খুলেছিল, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় আসতে তার সময় কতটুকু দূরত্ব? এস প্রাইম। তাহলে তার মোট অতিক্রান্ত পথ হচ্ছে কোনটা বলো? সে কত উচ্চতায় মুক্ত হয়েছিল? সে মুক্ত হয়েছিল এ অবস্থান থেকে। তাহলে কত? 50 প্লাস কত? 242.75 মিটার। তো এইটা পুরোটা যোগ করলেই তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাচ্ছ, 50 প্লাস 242.75। সো করলে কত আসে?
292.75 মিটার, এটাই আনসার। ঠিক আছে, দেখো কত সহজ সহজ প্রশ্নগুলো এখানে আসে। আশা করি এই ধরনের সহজ প্রশ্ন দিলে এখন থেকে সলভ করতে পারবা। ঠিক আছে, তো চলো এই পরবর্তীতে আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখব। এই ম্যাথগুলো ভালো করে একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো চলো এই ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখো, এগুলো খুবই সহজ ভাই। ঠিক আছে, প্রশ্নগুলো বুঝো আগে। 49 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং 2 সেকেন্ড পরে একই বিন্দু হতে একই বেগে অপর একটি বলকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এখানে দুইটা বলকে নিক্ষেপ করা হয়েছে। প্রথমে যে বলটাকে নিক্ষেপ করেছে সেটা তো কত 49 m/1 বেগে, দ্বিতীয় বলটাকেও একই বিন্দু হতে একই বেগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে দুজনের বেগ সেম। একজনকে নিক্ষেপ করার আরও কত সেকেন্ড পর দ্বিতীয় জনকে নিক্ষেপ করছে 2 সেকেন্ড পর। তাহলে দেখো আমরা চিত্রটা কীভাবে আঁকি, তোমাকে চিত্রটা তাহলে কোথায় এবং কখন তারা মিলিত হবে। আচ্ছা সো দেখো, ধরো আমরা এখানে ধরে নিচ্ছি এই যে তাহলে একটা একটা আমি ব্যাখ্যা করি। তাহলে বলো, প্রথমে যেটাকে নিক্ষেপ করা হয়েছে সেটা হচ্ছে মনে করো এইটা, এই ব্যাগটা। ঠিক আছে, এটাকে তাহলে এটাকে কত বেগে নিক্ষেপ করা হয়েছিল বলো তো? এটাকে ইউ আদি বেগে নিক্ষেপ করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এটাকে ইউ আদি বেগে নিক্ষেপ করে দেখো বলো, এটা যখন একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে যখন পৌঁছাবে, দেখো একটা নির্দিষ্ট উচ্চতায় যখন গিয়ে পৌঁছাবে তার আরও কয় সেকেন্ড, এটা নিক্ষেপের আরও কয় সেকেন্ড পর আরেকটাকে নিক্ষেপ করা হয়েছে 2 সেকেন্ড পর। তাহলে এটা একটা নির্দিষ্ট উচ্চতায় যখন পৌঁছাবে তখন আরেকটাকে নিক্ষেপ করছে। কেন? আরেকটাকে নিক্ষেপ করছে কয় সেকেন্ড পর? 2 সেকেন্ড পর। তাহলে ওই 2 সেকেন্ডে প্রথম বস্তু তো এক জায়গায় বসে থাকবে না, সেটা উপরে উঠবে। তাহলে ধরে নিচ্ছি প্রথম বস্তু নিক্ষেপ করার পর যখন সে এই জায়গায় উঠছিল, এইটুকু টাইম হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এই 2 সেকেন্ডের মধ্যে দ্বিতীয় বস্তুটাকে নিক্ষেপ করছে। তাহলে কি করবে বলো তো? এ উপরের দিকে উঠে যখন পড়বে তখন ওই দ্বিতীয় বস্তুটা নিক্ষিপ্ত অবস্থায় গিয়ে এই জায়গায় এসে মিলিত হবে। তার মানে একজন নিক্ষিপ্ত অবস্থায় আরেকজন পড়ন্ত অবস্থায় মিলিত হবে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে পড়ন্ত অবস্থায় কোনটা মিলিত হবে? যেটাকে আগে নিক্ষেপ করা হয়েছে তাহলে সে উপরের দিকে উঠে দেন নিচের দিকে পড়বে, আর যেটাকে পরে নিক্ষেপ করা হয়েছে সে নিক্ষিপ্ত অবস্থায় মিলিত হবে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাই আসো আমরা আবার সুন্দর করে চিত্র আঁকি। দুইটার জন্য দুইটা চিত্র আঁকবো, কেমন? এই যে তাহলে ধরে নিচ্ছি সে এইটাকে নিক্ষেপ করছে। সো নিক্ষেপ করার পর দেখো, তাহলে সে সরি কালারটা আমি দিই, ধরো এটা এই যে এইভাবে করে সে উপরের দিকে উঠে এই জায়গায় পড়তেছিল, এই জায়গায়। এবং ঠিক আছে, এবং আরেকটাকে তখন আমি এই কালার দিয়ে লিখি, আরেকটাকে তখন এই অবস্থায় নিক্ষেপ করেছে দ্বিতীয় বস্তুটা। তাহলে দুজন তারা এই জায়গায় মিলিত হচ্ছে, এই পয়েন্টে মিলিত হচ্ছে, এই পয়েন্টে মিলিত হচ্ছে, এই পয়েন্টে মিলিত হচ্ছে। ওকে, তাহলে এটাকেও নিক্ষেপ করা হয়েছে কত বেগে? ইউ আদি বেগে নিক্ষেপ করা হয়েছে, এটাকেও সেম বেগে। ওকে, এখানে একই বিন্দু অর্থাৎ দুজনকে একই বিন্দু থেকে নিক্ষেপ করছে। তোমাদের বোঝানোর জন্য আমি সেপারেট করে লিখছি, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, বুঝতে গেছে। তাহলে আমরা বলতে পারি, দেখো ভাইয়া, তাহলে আমরা কি বলছিলাম বলো? তাহলে প্রথমটাকে তুমি যখন নিক্ষেপ করবা, প্রথমটা নিক্ষেপ করার সাথে সাথে সে উপর দিকে উঠতে থাকবে। তাহলে এটাকে নিক্ষেপ করার আরও কত সেকেন্ড পর দ্বিতীয়টাকে নিক্ষেপ করছো? 2 সেকেন্ড পর। তাহলে এই যখন একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে পৌঁছাইছে তখন কিন্তু তুমি দ্বিতীয়টাকে নিক্ষেপ করছো। তাহলে কী করবে? এই উপরের দিকে উঠতে উঠতে যখন নিচের দিকে পড়বে তখন ওইটা সবেমাত্র উপর দিকে ওঠা শুরু করলো। তাহলে এই উপরের দিকে ওঠা অবস্থায় আর এই নিচের দিকে নামা অবস্থায় তারা একে অপর এক জায়গায় মিলিত হবে। ক্লিয়ার? ওকে, এবার আসো। তার মানে দেখো তো ভাইয়া, এই জায়গায় এসে ভাইয়া দুইজনের স্মরণটা কি সেম হয়ে গেল না? এই জায়গায় এসে উভয়ের স্মরণ কিন্তু সেম। কেন ভাইয়া? প্রথমটার এটা আদি অবস্থান, এটা তার শেষ অবস্থান। তাহলে দেখো এইটুকু তার স্মরণ, দ্বিতীয়টার এটা আদি অবস্থান আর এটা তার শেষ অবস্থান। তাহলে এটাও কি তার স্মরণ। তাহলে যে জায়গায় মিলিত হবে তাহলে ওই জায়গায় উভয় কণার স্মরণটা কিন্তু সেম, বাট সময়টা কিন্তু সেম না। কারণ প্রথম কণার সময়টা, প্রথম যে কণাটা ছিল তাহলে দেখো এর কিন্তু বেশি পথ অতিক্রম করতে হচ্ছে, আর যেটাকে পর অতিক্রম করছো তার কিন্তু কম পথ অতিক্রম করতে হচ্ছে। তাহলে প্রথমটার সময় বেশি লাগবে, দ্বিতীয়টার সময় কি লাগবে? কম লাগবে, স্বাভাবিক ব্যাপার। তা আমরা ধরে নিচ্ছি। এবার ধরে নিই, মনে করি ভূমি হতে, লিখবা কীরকম লিখবা দেখো, মনে করি কখন ও কোথায় মিলিত হবে না? তাহলে লিখবা মনে করি ভূমি হতে এইচ উচ্চতায় মিলিত হচ্ছে, ভূমি হতে কত উচ্চতায়? এইচ উচ্চতায় মিলিত হচ্ছে, এবং
দ্বিতীয় বস্তুর নিক্ষেপের টি সেকেন্ড পর। তুমি চাইলে সময়টা প্রথম বস্তুর সাপেক্ষে বলতে পারো, চাইলে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে বলতে পারো। তোমাকে আমি জিনিসটা বোঝাই। মনে করো তুমি যদি এরকম বলো যে প্রথম বস্তু নিক্ষেপের টি সেকেন্ড পর মিলিত হচ্ছে, তাহলে প্রথম বস্তু নিক্ষেপের কয় সেকেন্ড পর? টি সেকেন্ড পর মিলিত হচ্ছে। তাহলে প্রথম বস্তু এই পুরোটা পথ অতিক্রম করতে যদি টি সময় নেয়, তাহলে দ্বিতীয় বস্তু এইটুকু পথ অতিক্রম করতে 2 সেকেন্ড কিন্তু সময় কম নিবে। কেন? কারণ দ্বিতীয় বস্তুকে তুমি 2 সেকেন্ড পরে নিক্ষেপ করছো। তাহলে প্রথম বস্তুর সাপেক্ষে যদি সময়টা ধরো, তাহলে মনে করো তুমি লিখলাম, মনে করি প্রথম বস্তু নিক্ষেপের কয় সেকেন্ড পর মিলিত হচ্ছে? টি সেকেন্ড পর। তাহলে দ্বিতীয় বস্তুর সময়টা হবে ভাইয়া t-2। কেন মাইনাস হলো? কারণ প্রথম বস্তু নিক্ষেপের কত সেকেন্ড পর তুমি দ্বিতীয়টাকে নিক্ষেপ করছো? 2 সেকেন্ড পর। অর্থাৎ এরকম হচ্ছে আর কি। ধরো প্রথম বস্তু এই পুরোটা পথ অতিক্রম করে এই জায়গায় আসতে সময় লাগছে 6 সেকেন্ড। তাহলে দ্বিতীয়টা কি 6 সেকেন্ড লাগবে? না, দ্বিতীয়টাকে তুমি 2 সেকেন্ড পর নিক্ষেপ করছো না, তাহলে দ্বিতীয়টার সময় লাগে 4 সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে প্রথম বস্তুর সাপেক্ষে বলতে পারো অথবা দ্বিতীয় বস্তুর সাপেক্ষে বলতে পারো। আমি ধরো দ্বিতীয় বস্তুর সাপেক্ষে বললাম দ্বিতীয় বস্তু নিক্ষেপের টি সেকেন্ড পর মিলিত হয়। তাহলে লিখো, আমরা লিখি দিই এটা। মনে করি দ্বিতীয় বস্তু নিক্ষেপের আচ্ছা দ্বিতীয় বল বলছে, সরি। মনে করি দ্বিতীয় বল নিক্ষেপের টি সেকেন্ড পর ভূমি হতে এইচ উচ্চতায় মিলিত হয়। এটা লিখে দিবা, ঠিক আছে? তাহলে মনে করি দ্বিতীয় বল নিক্ষেপের টি সেকেন্ড পর ভূমি হতে এইচ উচ্চতায় মিলিত হয়। এবার ভাইয়া বলো, এবার তুমি বলো, যদি দ্বিতীয় বস্তু নিক্ষেপের 4 সেকেন্ড পর মিলিত হয়, ধরো 4 সেকেন্ড, তাহলে এইটার সময়টা এই পুরোটা পথ অতিক্রম করতে সময় একটু বেশি লাগবে, কারণ তুমি এটাকে 2 সেকেন্ড আগে নিক্ষেপ করছো। দ্বিতীয় বস্তুর 2 সেকেন্ড আগে কিন্তু প্রথমটাকে নিক্ষেপ করেছো, অর্থাৎ প্রথম বস্তু নিক্ষেপের 2 সেকেন্ড পর দ্বিতীয় বস্তু নিক্ষেপ করছো। এটা মানে কি? দ্বিতীয় বস্তুর নিক্ষেপের আরও 2 সেকেন্ড আগে তুমি এটাকে নিক্ষেপ করে ফেলছো। তাহলে এটার সময় যদি ভাই টি সেকেন্ড লাগে এই জায়গায় থেকে উঠতে, তাহলে ওর সময় কিন্তু ভাই 2 সেকেন্ড কি বেশি লাগবে না? কেন? কারণ তুমি দ্বিতীয় বস্তু নিক্ষেপের এটাকে আরও কত সেকেন্ড আগে নিক্ষেপ করছো? 2 সেকেন্ড। তাহলে এবার বলো, আমি বলতে পারি তাহলে দ্বিতীয় বস্তুর নিক্ষেপের এই জায়গা থেকে এই জায়গা আসতে যদি টি সেকেন্ড লাগে, তাহলে প্রথম বস্তুর সময় লাগবে t+2। তাহলে 2 সেকেন্ড কিন্তু কি লাগবে? বেশি লাগবে। কেন? কারণ তুমি দ্বিতীয় বস্তু নিক্ষেপের এটাকে আরও কত সেকেন্ড আগে নিক্ষেপ করলা? 2 সেকেন্ড। তাহলে ও এই উচ্চতায় যে সময় নিবে, ও কিন্তু এই উচ্চতায় উঠতে সময়টা একটু বেশি নিবে, কারণ তাকে অনেকগুলো পথ অতিক্রম করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এর সময় হচ্ছে t+2। আর তুমি যদি প্রথম বস্তুর সাপেক্ষে ধরো, তাহলে প্রথম বস্তু এই পুরোটা পথ যদি অতিক্রম করে টি সেকেন্ড লাগে, তাহলে ওর কি 2 সেকেন্ড কম লাগবে না? কারণ ওকে 2 সেকেন্ড পর নিক্ষেপ করা হয়েছে, তখন ওর সময় ধরবা t-2। দুইটাই ধরে ম্যাথ করতে পারবো। তো এবার লিখবা কি? এই ক্ষেত্রে প্রথম বলের প্রয়োজনীয় সময় t+2, ঠিক আছে? দেখো দুইজনের সময় ভিন্ন ভিন্ন, কিন্তু দেখো দুইজনই কিন্তু ভূমি থেকে সেম উচ্চতা আছে, অর্থাৎ দুইজনের সরণ কিন্তু সেম। আসো তাহলে আমরা লিখি প্রথম বলের ক্ষেত্রে, অথবা দ্বিতীয় বল লিখতে পারো, প্রথম বল তোমার হিসাব আমরা ধরো দ্বিতীয় বলের ক্ষেত্রে লিখি। দ্বিতীয় বলের অতিক্রান্ত দূরত্ব, ওকে? আচ্ছা বলো, দ্বিতীয় বল টি সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে? এইচ কতটুকু সময় নিচ্ছে? এস। তাহলে কি লিখবা? এস ইকুয়াল ut -12 g/t²। আচ্ছা, মাইনাস কেন দিচ্ছি? নিক্ষিপ্ত বস্তু, এই জন্য। তাহলে এস ইকুয়াল ut -12 g/t²। এটা দাও 1 নম্বর ইকুয়েশন। তারপর প্রথম বলের অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথম বলের অতিক্রান্ত দূরত্ব বলো, প্রথম বলের অতিক্রান্ত দূরত্ব কত? তাও সময় এস, বাট ওর সময় কিন্তু কত? t+2। তাহলে কি লিখবা? u × t+2 -12 g/t+2 হোল স্কয়ার, ওকে? এবার একটু সাজা এটাকে। এস ইকুয়াল গুণ করে দিলে ut + 2u
মাইনাস হাফ জি, এটাকে একটু সূত্র দাও, টি প্লাস বি হোল স্কয়ার সূত্র দিলে কি হয়, টি স্কয়ার প্লাস 4t প্লাস 4। তাহলে এবার একটু সুন্দর করে এখানে গুণ করে দিই, তাহলে এস ইকুয়াল বলো ইউটি প্লাস 2u, এবার হাফ জি দিয়ে গুণ করবো, তাহলে হাফ জি দিয়ে গুণ করলে কী হয়, মাইনাস হাফ জি টি স্কয়ার। এটাকে যদি গুণ করো মাইনাস হাফ জি দিয়ে গুণ করো, তাহলে 2 কাটা যাবে, মাইনাস কী পড়ে থাকবে বলো 2gt। তারপর দেখো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস হাফ জি দিয়ে 4কে যদি গুণ করো তাহলে পড়ে থাকবে হচ্ছে তোমার 2g। তাহলে এটাকে দাও 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এবার আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার এই দুইটা ইকুয়েশন থেকে একই সাথে তোমার এস এর মান বের করতে হবে, একই সাথে টি এর মান। তো আমি প্রথমে এসটাকে নাই করে দিব, কি করব আমরা 2 নং থেকে 1 নংকে বিয়োগ করি। হ্যাঁ, তাহলে 2 নং থেকে 1 নংকে বিয়োগ করি। তো চলো 2 নং থেকে 1 নংকে বিয়োগ করি। ভাইয়া বিয়োগ করলে দেখো তো এই এস এস কাটা যায়, তাহলে 2 নং থেকে 1 নংকে বিয়োগ করতে, তাহলে 2 নং সমীকরণটা লিখে ফেলো, ইউটি প্লাস 2u মাইনাস হাফ জি টি স্কয়ার মাইনাস 2gt মাইনাস 2g মাইনাস এটা বিয়োগ করো, তাহলে এটা বিয়োগ করলে ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। কী কী কাটা যায় কেটে দাও, বলো কী কী কাটা যায়, দেখো কী কী কাটা যায়, প্লাস ইউটি মাইনাস ইউটি কাটা, তারপর মাইনাস হাফ জিটি স্কয়ার প্লাস হাফ জিটি স্কয়ার কাটা, তাহলে কী পড়ে থাকে, তাহলে এখানে কী পড়ে থাকে, আচ্ছা এখানে তো ইকুয়াল টু 0 আছে, তাহলে এখানে কী পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে তোমার 2u তারপর আর কি 2u মাইনাস 2gt মাইনাস 2g, তাই না, 2u মাইনাস 2gt মাইনাস 2g, 2 যদি কমন নিয়ে নাও তাহলে এখানে 2 যদি কমন নিয়ে নাও তাহলে u ইকুয়াল এরকম থাকে না, u ইকুয়াল মাইনাস সরি 2 কমন নিয়েছি, তাহলে u মাইনাস জিটি, সরি এখানে কী হয়েছে, আচ্ছা আমরা এই সাইডে লিখি, একটু হ্যাং করতেছে, ওকে, তাহলে u ইকুয়াল মাইনাস 2 কমন নিলে জিটি মাইনাস জি ইকুয়াল 0। তাহলে এখান থেকে তোমার কার মান লাগবে, টি এর মান, তো ইউ মান কিন্তু দেওয়া আছে 49, তাহলে দেখো আমরা এক পাশে নিয়ে যাই, তাহলে এটাকে যদি এক পাশে নিয়ে যাও তাহলে এরকম লেখা যায় প্লাস জিটি, তো ঠিক আছে, তাহলে এখানে থাকতেছে তোমার ইউ মাইনাস জি, তাহলে এখান থেকে টি ইকুয়াল টু কত বলো, ইউ মাইনাস জি ডিভাইডেড বাই জি, মানগুলো বসাও এবার, তাহলে ইউর মান হচ্ছে 49 দেওয়া আছে, জির মান কত 9.8, এখানে 9.8, তাহলে এখান থেকে টি এর মান কত আসে দেখো, উপরে 49 মাইনাস 9.8 ডিভাইডেড বাই 9.8, তাহলে টি এর মান আছে 4 সেকেন্ড, এই যে 4 সেকেন্ড। তাহলে কি বলবা, দ্বিতীয় বস্তু নিক্ষেপের 4 সেকেন্ড পর মিলিত হয়, দ্বিতীয় বস্তু সাপেক্ষে বলো, কিন্তু প্রথম বস্তুর সাপেক্ষে বললে বলতে হবে 6 সেকেন্ড। কেন, কারণ প্রথম বস্তুকে 2 সেকেন্ড আগে নিক্ষেপ করছো, তাহলে ওর কিন্তু 2 সেকেন্ড বেশি সময় লাগবে, ঠিক আছে। আর কত উচ্চতায় বলছে না, তাহলে এস এর মান বের করবা, কি করবা বলো, কি করবা, ওই জায়গায় এই যে কোথায় 1 নম্বর সমীকরণে তুমি জাস্ট টি এর মানটা বসাই দাও, তাহলে হয়ে যাচ্ছে, এই যে তো আমি এটা মুছে দিচ্ছি, তাহলে এখানে কী করবো ভাইয়া বলো, এই জায়গায় এসে তুমি টি এর মানটা বসাই দাও, তাহলে এস ইকুয়াল 49 ইন্টু 4 মাইনাস হাফ 9.8 ইন্টু 4 স্কয়ার, তাহলে এস এর মান কত সেখান থেকে বলো, যে 49 ইন্টু 4 মাইনাস এখান থেকে আসবে তোমার এটাকে কাটলে হচ্ছে কত 9.8 আর 16, 4.9 ইন্টু 16, তো এটা আসতেছে তোমার 117.6 মিটার উচ্চতায়। তাহলে উত্তর কীভাবে লিখবো ভাইয়া, লিখবা হচ্ছে কোথায় এবং কখন মিলিত হবে, তাই না, তাহলে লিখবা দ্বিতীয় বস্তু নিক্ষেপের, এটা কিন্তু দ্বিতীয় বস্তু সাপেক্ষে হিসাব করছো, তাহলে দ্বিতীয় বস্তু নিক্ষেপের 4 সেকেন্ড পর ভূমি হতে 117.6 মিটার উচ্চতায় মিলিত হবে। পারা যাবে? সো ভাইয়া এই টাইপের অঙ্ক তোমাদের বইয়ে আরও অনেকগুলো আছে, সো একইভাবে বাকিটাও তোমরা সমাধান করতে পারবা। ওকে, আচ্ছা চলো এখন হচ্ছে আমরা একই টাইপের আরেকটা ম্যাথ সমাধান করবো। সো এখানে কি বলা হচ্ছে দেখো, ইউ মিটার পার সেকেন্ড বেগে একটি কণাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং টি সেকেন্ড পরে একই বিন্দু হতে
একই বেগ, অর্থাৎ প্রথমটাকে যদি ইউ বেগে নিক্ষেপ করো দ্বিতীয়টাকেও ইউ বেগে নিক্ষেপ করা হলো, অপর একটি কণাকে নিক্ষেপ করা হলো। ঠিক আছে, তাহলে এখানে পরপর কয়টা কণা নিক্ষেপ করা হয়েছে? দুইটা কণাই কিন্তু ভাইয়া একই বিন্দু হতে একই বেগে নিক্ষেপ করা হচ্ছে। তাহলে প্রথম কণাকে নিক্ষেপের পর দ্বিতীয় কণাকে আরও কত সেকেন্ড পর নিক্ষেপ করলো? টি সেকেন্ড পর নিক্ষেপ করলো, অর্থাৎ দুইজনকে কিন্তু একই সাথে নিক্ষেপ করে নাই। তো দেখাতে বলছে প্রমাণ করো যে এরা এই নির্দিষ্ট উচ্চতা, অর্থাৎ এত মিটার উচ্চতায় পরস্পর কী হবে? মিলিত হবে। তাহলে এখানে কনসেপ্টটা কীরকম হতে পারে? ধরো ভাই আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, দেখো আগের মতো ভাই এটা ভূমি। তাহলে এখানে হচ্ছে কি, ধরো তুমি প্রথম বস্তু যেটাকে নিক্ষেপ করছো, প্রথম যে কণাটাকে নিক্ষেপ করছো সেই কণা কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করার পর দেন কিন্তু তুমি দ্বিতীয় কণাটাকে নিক্ষেপ করতেছো। কেন? কারণ দ্বিতীয় কণাকে নিক্ষেপ করার জন্য তুমি কত সেকেন্ড পর নিক্ষেপ করতেছো? টি সেকেন্ড পর। তাহলে ওই টি সেকেন্ডের মধ্যে প্রথম কণাকে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠবে না? অবশ্যই। তাহলে সেই যখন নির্দিষ্ট একটা উচ্চতা অতিক্রম করছে দেন তুমি দ্বিতীয় বস্তুটাকে জাস্ট নিক্ষেপ করছো। তাহলে কী হবে? প্রথমে যেটাকে নিক্ষেপ করছো সেখানে নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করে কোন দিকে পড়তে থাকবে? নিচের দিকে। তখন ওই দ্বিতীয় কণা যেটাকে টি সেকেন্ড পর নিক্ষেপ করছো সে কিন্তু এখনও উপর দিকে উঠতেছিল। তাহলে তারপর তার একটা নির্দিষ্ট জায়গায় কী হবে? মিলিত হবে। তার মানে একজন পড়ন্ত অবস্থায় মিলিত হবে, একজন নিক্ষিপ্ত অবস্থায় মিলিত হবে। তাহলে পড়ন্ত অবস্থায় কোনটা মিলিত হবে? যেটাকে তুমি আগে নিক্ষেপ করছো। আর যেটাকে পর নিক্ষেপ করছো সে কিন্তু নিক্ষিপ্ত অবস্থায় মিলিত হবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তো দেখো ভাইয়া আমরা ধরে নিচ্ছি, এই যে একটু খেয়াল করবা, আমরা ধরে নিচ্ছি ধরো এখানে আমি এই যে প্রথম কণাটাকে ইউ আর দিকে তুমি মনে করো নিক্ষেপ করছো, এই যে এটাকে নিক্ষেপ করছো। ঠিক আছে, তাহলে যেটাকে প্রথমে নিক্ষেপ করছো সে কিন্তু ভাইয়া পড়ন্ত অবস্থায় মিলিত হবে। তাহলে ধরো এই যে প্রথম কণাটা একটা নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে দেন আবার নিচের দিকে পড়তে থাকবে। তো এটা হচ্ছে পড়ন্ত অবস্থায়। আর দ্বিতীয় যে কণাটা আছে সেই কণাটা হচ্ছে ভাইয়া নিক্ষিপ্ত অবস্থায় কিন্তু একে অপর হচ্ছে মিলিত হবে, একে অপর মিলিত হবে। এই যে ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম কণাটাকে আমরা ইউ আর দিকে নিক্ষেপ করছি। তো এটাকে যদি ইউ আর দিকে নিক্ষেপ করো ভাইয়া দ্বিতীয় কণাটাও কিন্তু ইউ আর দিকে নিক্ষেপ করা হয়েছে। কেন? কারণ স্পষ্ট বলা হয়েছে দুইজনকে একই বেগে নিক্ষেপ করা হলো। তাহলে ধরে নিচ্ছি তারা ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় মিলিত হয়। ঠিক আছে, ভূমি থেকে এই নির্দিষ্ট উচ্চতায় মিলিত হয়, সেটা আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে ভাইয়া সেই নির্দিষ্ট উচ্চতা আমরা ধরে নিচ্ছি এইচ। এই নির্দিষ্ট উচ্চতাটা ভাই আমরা ধরে নিচ্ছি এইচ। ওকে, তাহলে এই নির্দিষ্ট উচ্চতাটাকে ধরে নিচ্ছি এইচ। তাহলে কি লিখবা? মনে করি তারা ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হয়? এইচ উচ্চতায় মিলিত হয়। এখন আসো সময়ের ব্যাপারটা। ভাইয়া তোমাদেরকে বলছি এখানে তুমি সময়টা চাইলে প্রথম কণার সাপেক্ষে বলতে পারো, চাইলে দ্বিতীয় কণার সাপেক্ষে বলতে পারো। ওকে, তাহলে আমি যদি এরকম হয়, আমি যদি বলি যে প্রথম কণা নিক্ষেপের T1 সেকেন্ড পর মিলিত হয়, তাহলে প্রথম কণা নিক্ষেপের কত সেকেন্ড পর মিলিত হয়? T1 সেকেন্ড। তার মানে প্রথম কণাটা এই পুরোটা পথ অতিক্রম করতে সময় নেবে কত? T1 সেকেন্ড। তাহলে বলো দ্বিতীয় বস্তু এইটুকু পথ অতিক্রম করতে কিন্তু টি সেকেন্ড কম সময় নিবে। কেন? তাকে টি সেকেন্ড পরে নিক্ষেপ করছো। তাহলে প্রথম বস্তু যদি এই পুরোটা পথ অতিক্রম করে T1 সেকেন্ড সময় নেয় তাহলে দ্বিতীয় বস্তু সময় নিবে ভাইয়া T1 মাইনাস টি সেকেন্ড। কেন? দ্বিতীয় বস্তু টি সেকেন্ড কেন কম সময় নিবে? কারণ তুমি তাকে টি সেকেন্ড পরে নিক্ষেপ করছো। বুঝতে পারছো? তাহলে তুমি চাইলে প্রথম বস্তুর সাপেক্ষে বলতে পারো, অথবা চাইলে দ্বিতীয় কণার সাপেক্ষে বলতে পারো। তুমি যদি বলো দ্বিতীয় কণা নিক্ষেপের T1 সেকেন্ড পর মিলিত হয়, তুমি যদি বলো সময়টা দ্বিতীয় কণার সাপেক্ষে বলো, তাহলে দ্বিতীয় কণার নিক্ষেপের কত সেকেন্ড পর মিলিত হয়? T1 সেকেন্ড পর মিলিত হয়। তাহলে এটা যদি তুমি T1 সেকেন্ড ধরে নাও ভাইয়া, বলো এই সময়টুকু তোমাকে ধরতে হবে T1 প্লাস টি সেকেন্ড, অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম কণার সময়টা টি সেকেন্ড বেশি ধরতে হবে। কেন? কারণ তুমি দ্বিতীয় কণার নিক্ষেপের টি সেকেন্ড আগে কিন্তু প্রথম কণাটাকে নিক্ষেপ করছো। ক্লিয়ার? তাহলে আসো সুন্দর করে আমরা কথাটা গুছিয়ে লিখি। তাহলে কি লিখবা? তাহলে আমি ধরে নিচ্ছি, এই যে ভাইয়া দেখো, তাহলে ধরে নিচ্ছি প্রথম কণা নিক্ষেপের টি সেকেন্ড পর। আচ্ছা, টি সেকেন্ড ধরা যাবে না, এখানে দেখো টি সেকেন্ডটা এখানে দিয়ে দিচ্ছে। আমি ধরে নিচ্ছি T1। তাহলে লিখবা কি? মনে করি দ্বিতীয় কণা নিক্ষেপের, আমি কিন্তু দ্বিতীয় কণার সাপেক্ষে বলছি, বুঝতে পারছো? তাহলে মনে করি দ্বিতীয় কণা নিক্ষেপের T1 সেকেন্ড পর ভূমি হতে এইচ উচ্চতায় মিলিত হয়। তাহলে ভাইয়া এই দ্বিতীয় কণা এখান থেকে এইটুকু পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করতে, তাহলে তার যদি T1 সময় লাগে তাহলে প্রথম কণার সময় লাগবে ভাইয়া T1 প্লাস টি। কেন তার টি সময় বেশি লাগবে? কারণ তুমি প্রথম কণাটাকে দ্বিতীয় কণা টি সেকেন্ড আগে নিক্ষেপ করে ফেলছো। ঠিক আছে, তাহলে এইটুকু পথ অতিক্রম করতে যে সময়টা নেবে প্রথম কণা কিন্তু তার চেয়ে বেশি সময় নেবে, কারণ তাকে আগে নিক্ষেপ করা হয়েছে। বুঝতে পারছো? তার মানে দেখো দুইজনের ওই ভিন্ন ভিন্ন সময়, দুজনের কিন্তু সময়টা ভিন্ন, বাট দুইজনের সরণ কিন্তু সেম। তাহলে দেখো প্রথম কণাটাও
t1 প্লাস টি সময়ে সে কত উচ্চতায় আছে, এইচ উচ্চতায়। আবার দ্বিতীয় কণাও t1 সেকেন্ড পর কত উচ্চতায় আছে, এইচ উচ্চতায়। তাহলে এক্ষেত্রে দুইজনের সরণটা সেম বাট সময়টা ভিন্ন। তাহলে আমরা লিখবো, মনে করি এই যে কথাটা লিখবা। তাহলে তুমি বললাম না ওই সময়টা যে কোনো কারোর সাপেক্ষে ধরতে পারো, তাহলে প্রথমটার সাপেক্ষে ধরতে পারো, তাহলে দ্বিতীয়টার সাপেক্ষে ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে কি লিখবা, মনে করি দ্বিতীয় কণা নিক্ষেপের কত সেকেন্ড, t1 সেকেন্ড পর ভূমি হতে এইচ উচ্চতায় পরস্পর মিলিত হয়, এটা ধরে নিবা। ওকে, আর তোমাদেরকে এই এস এর মানটা এইটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে প্রথম কণার প্রয়োজনীয় সময় তাহলে এই ক্ষেত্রে প্রথম কণার প্রয়োজনীয় সময় কত ভাইয়া, t1 প্লাস টি। আশা করি এটা বুঝতে পারছি। এটাকে t1 কেন দিচ্ছি, কারণ এখানে t সেকেন্ড পর বলা হচ্ছে, এই জন্য টি সেকেন্ডটা ধরা যাবে না। আশা করি এটুকু ক্লিয়ার। এবার আসো ভাই, এখন আসো আমরা ধরে নিচ্ছি প্রথম কণার জন্য। ওকে, তাহলে এখন আমরা হিসাব করবো হচ্ছে প্রথম কণার, আচ্ছা, অথবা দ্বিতীয় কণারটা আগে লিখতে পারো। হ্যাঁ, দ্বিতীয় কণারটা আগে লিখি। ওকে, তাহলে লিখবা দ্বিতীয় কণার ক্ষেত্রে। ওকে ভাইয়া বলো, দ্বিতীয় কণা t1 সেকেন্ডে কত উচ্চতায় হচ্ছে, এইচ উচ্চতায়। তাহলে এস ইকুয়াল আমরা এখানে লিখবো ইউ t1 মাইনাস হাফ জি t1 স্কয়ার। এটাকে দাও 1 নং সমীকরণ। ঠিক আছে, এটা কেন, কারণ এটার সময়টা t1 ধরেছি আর এর উচ্চতা কিন্তু এইচ, আর দুজনকে কিন্তু সেম বেগে নিক্ষেপ করা হয়েছে। বুঝতে পারছো? এবার লিখবা প্রথম কণার ক্ষেত্রে। তাহলে প্রথম কণার ক্ষেত্রে প্রথম কণার ক্ষেত্রে বা সরণটা কত, সেম এইচ বললো, ইউ ইন্টু প্রথম কণার সময়টা কিন্তু কত, t1 প্লাস টি। তাহলে এখানে লিখবা কি, t1 প্লাস টি, তারপর মাইনাস হাফ জি, এখানে কি লিখবো, t1 প্লাস টি হোল স্কয়ার। অর্থাৎ প্রথম কণার সময়টা হচ্ছে t1 প্লাস টি, এই জন্য টি এর জায়গায় t1 প্লাস টি ইউজ করছি। এবার আমরা এখানে হিসাব নিকাশ করি, ইউ দিয়ে গুণ করলে ভাইয়া ইউ t1 প্লাস ইউ টি মাইনাস হাফ জি, আমরা এটা সূত্র দিয়ে দিই, এ প্লাস বেল স্কয়ার সূত্র। তাহলে কি লিখবা বলো, t1 স্কয়ার প্লাস 2 ইন্টু টি ইন্টু t1 প্লাস টি স্কয়ার। বুঝতে পারছো? এবার আমরা এখানে একটু দাঁড়াও, এইটা আর একটু উপরে তুলে এই জায়গায় লিখে ফেলতে পারো। ঠিক আছে, একটু উপরে তুলে। ওকে, তাহলে আসো আমরা নিচে লিখে ফেলি। তাহলে এস ইকুয়াল ইউ t1 প্লাস ইউ টি মাইনাস হাফ জি t1 স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, টু কাটা যাবে। তাহলে জি টি ইন্টু t1 মাইনাসে প্লাসে মাইনাস, এখানে কি থাকবে, হাফ জি টি স্কয়ার। এটা দাও 2 নং সমীকরণ। ঠিক আছে, এবার 1 নং 2 নং সমীকরণ থেকে আমাদেরকে প্রমাণ করতে, তাহলে আমি প্রথমে 2 নং থেকে 1 নংকে বিয়োগ করে দিই। হ্যাঁ, তাহলে 2 নং থেকে 1 নংকে বিয়োগ করে পাই, দেখো অত্যন্ত সহজ। ঠিক আছে, জাস্ট বিয়োগ করো। তাহলে 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। তাহলে বলো এখান থেকে এটাকে বিয়োগ করলে কত, 0। আচ্ছা, আমরা 0টা পরে লিখি আর 2 নংয়ের এইগুলোকে আগে লিখি। বলো ইউ t1 প্লাস ইউটি, আচ্ছা ভুল যাতে না হয়, তাহলে ইউ t1 প্লাস ইউটি, তারপর মাইনাস হাফ জি t1 স্কয়ার মাইনাস জি টি ইন্টু t1 মাইনাস হাফ জি টি স্কয়ার। একটু নিচে নামানো যাক। ওকে, তাহলে এই যে ইউ t1 প্লাস ইউটি মাইনাস হাফ জি t1 স্কয়ার মাইনাস জি টি ইন্টু t1 মাইনাস হাফ জি টি স্কয়ার। এখান থেকে ভাইয়া 1 নংটাকে বিয়োগ করতেছো, তাহলে 1 নংটাকে বিয়োগ করলে এটা মাইনাস, তাহলে মাইনাস হলে কত হবে, মাইনাস ইউ t1 মাইনাসে মাইনাসে প্লাস হাফ জি t1 স্কয়ার ইকুয়াল 0।
ওকে, এবার আসো কী কী কাটা যায় আমরা কেটে দিই। হ্যাঁ, তাহলে ভাই দেখো এখানে ut1 প্লাস ut1 মাইনাস ut1 কাটা যাবে। তারপর দেখো মাইনাস হাফ gt1 স্কোয়ার মাইনাস প্লাস হাফ gt1 স্কোয়ার কাটা, তাহলে কী পড়ে থাকে বলো? তাহলে এখানে পড়ে থাকে ভাইয়া ut মাইনাস জি টি ইন্টু t1, তারপর মাইনাস হাফ জি টি স্কোয়ার ইকুয়াল 0। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সবগুলো ঠিক ছিল। হ্যাঁ, তাহলে এখানে ইউটি মাইনাস জি টি ওয়ান তারপর মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে দেখো সবগুলোকে থেকে টি কমন নিয়ে বাদ দিতে পারি। সো এখানে থাকবে ইউ মাইনাস জি, টি কমন নিয়ে এখানে থাকবে টি ওয়ান মাইনাস হাফ জি, এখানে থাকবে টি ইকুয়াল 0। তাহলে এবার কী করছি বলো? আমরা কী করছি ভাইয়া? সবগুলো থেকে টি কমন নিয়ে বাদ দিচ্ছি। তাহলে এখানে থাকবে ইউ, এখানে টি কমন নিচ্ছে জি টি ওয়ান, এখানে থাকবে হাফ জি টি স্কোয়ার, টি কমন নিছি, এই জন্য একটা টি বাদ গেল। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখান থেকে আমরা সময়ের তো দুইটা আছে, একটা টি ওয়ান আছে একটা টি আছে, আমরা কোন সময়টা বের করবো? আমরা 1 নং 2 নংয়ের মধ্যে আমি কোন সময়টা বসাবো? তাই তুমি প্রমাণের দিকে একটু তাকাও তো, প্রমাণে কি কোথাও টি ওয়ান আছে? কোথাও টি ওয়ান নেই, প্রমাণে কোথাও কি নেই, টি ওয়ান নেই। সো যে কাজটা করবা এখান থেকে তুমি টি ওয়ানের মানটা বের করবা, সেই টি ওয়ানের মান 1 নংয়ে বসা দিলে তুমি এস এর মান পাবা। বেশ, কত উচ্চতা মিলিত হচ্ছে সেটা উচ্চতা আমি ধরে নিচ্ছি এইচ, এইচ সমান আমাদেরকে এটা প্রুভ করতে হবে। সো আমরা প্রমাণের মধ্যে দেখতেছি কোথাও কি নেই, টি ওয়ান নাই। তাহলে আমরা এখান থেকে টি ওয়ানের মান বের করে সেটা 1 নংয়ে বসাই দিলে টি ওয়ান তো নাই হয়ে যাবে, সুন্দর করে এই প্রমাণটা চলে আসবে। এই জন্য ভাই আমরা এখান থেকে টি ওয়ানের মান বের করবো। ওকে, তাহলে আসলে টি ওয়ানের মান এই মাইনাসটা থাকলে এ পাশে বার করে দিই। তাহলে এই পাশে বার করে দিলে ভাই কী থাকে বলো তো? জি টি ওয়ান, এ পাশে বার করে দিলে কি? জি টি ওয়ান। ওকে, তাহলে এ পাশে থাকতেছে ভাই ইকুয়াল ইউ মাইনাস হাফ জি টি। তো এখন ভাইয়া আমরা এখান থেকে 2টা লসাগু নিতে পারি। সো 2 যদি লসাগু নাও এখানে থাকবে 2u আর এখানে থাকবে মাইনাস জিটি। তাহলে এখান থেকে টি ওয়ান ইকুয়াল টু কত লেখা যায়? টি ওয়ান ইকুয়াল টু ভাই লেখা যায় 2u মাইনাস জিটি ডিভাইডেড বাই জি। এই যে টি ওয়ানের মান আমরা বের করছি, এই টি ওয়ানের মান আমরা বের করে রাখছি। ওকে ওকে, এখন এই টি ওয়ানের মানটা নিয়ে ভাইয়া আমি যদি 1 নংয়ে বসাই দিই, আমি এত উচ্চতায় যে মিলিত হচ্ছে সেটা পেয়ে যাব। ওকে, আশা করি এটা। তাহলে এক্ষেত্রে আমরা টি ওয়ানের মান বের করছি। সো টি ওয়ানের মান কত পাওয়া গেছে? 2u মাইনাস জিটি ডিভাইডেড বাই 2g। ওকে, তো আমরা শুরুতে 2টা দিতে ভুলে গেছি, সো আমরা পরে এটা কারেক্ট করছি। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা কেন টি ওয়ানের মান বের করতেছি? কারণ আমাদের ওই যে প্রমাণে কোথাও কিন্তু টি ওয়ান নেই। সো এই টি ওয়ানের মানটা এবার আমি যদি 1 নং সমীকরণে টি ওয়ানের জায়গায় বসিয়ে দিই, তাহলে আমি কিন্তু কত উচ্চতা মিলিত হচ্ছে সেই এস এর মানটা পেয়ে যাব। ওকে, তাহলে আসো আমরা এখন এই যে টি ওয়ানের যে মানটা পাওয়া গেছে সেই টি ওয়ানের মানটা নিয়ে আমরা 1 নং সমীকরণে বসাবো, বসাই আমরা কত উচ্চতা মিলিত হচ্ছে সেই উচ্চতাটা বের করতেছি। ঠিক আছে, তাহলে আসো তাহলে আমরা এখানে বসাই দিচ্ছি এস ইকুয়াল ইউ ইন্টু টি ওয়ানের মান। সো টি ওয়ানের মান কত? টি ওয়ানের মান হচ্ছে 2u মাইনাস জিটি ডিভাইডেড বাই 2g। ওকে, আচ্ছা, তারপর মাইনাস হাফ জি টি ওয়ানের মান। তাহলে টি ওয়ানের মান কত? 2u মাইনাস জিটি ডিভাইডেড বাই 2g, তারপর স্কোয়ার। তাহলে এখানে দেখো এস ইকুয়াল, তো আমরা নিচে 2g আর এখানে ইউ দিয়ে গুণ করলে 2u স্কোয়ার মাইনাস জি ইউ টি মাইনাস। আচ্ছা, এখানে একটু খেয়াল করো ভাইয়া, এখানে একটু খেয়াল করবা, আমরা 2g উপর যদি স্কোয়ার করি এটা কি 4g স্কোয়ার না? সো 4g স্কোয়ার, এই যে উপরে একটা জি নিচের একটা জি কাটা গেল, তাহলে জি স্কোয়ার এখানে জি থাকে, তাহলে এখানে 4g আর ইন্টু 2g, তাহলে গুণ হয়ে কত হবে? 8g। ঠিক আছে, তারপর আমরা এখানে ওই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিব। সো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিলে এ স্কোয়ার, তার মানে 4u স্কোয়ার মাইনাস 2ab, তার মানে এখানে হবে ভাইয়া 4ugt, তারপর প্লাস এই জি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দেওয়া হয়েছে। এবার দেখো এই পুরোটা থেকে আমি 8g লসাগু নিতে পারি। সো 8g যদি লসাগু নাও তাহলে এখানে কাটলে হচ্ছে 4, তাহলে 4 দিয়ে গুণ করলে 4u স্কোয়ার, তারপরে এই যে এখানে থাকতেছে 4, তাহলে তোমার জি কাটা যায়, তাহলে 4 এই 4 দিয়ে গুণ করতেছে উপরে, তাহলে এখানে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 8u স্কোয়ার, 4 দিয়ে গুণ করলে হচ্ছে এটা হবে 8u স্কোয়ার। ওকে, তারপর মাইনাস এটা হবে 4gut, তারপর 8g এর যে কাটতে যায় তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস 4u স্কোয়ার মাইনাস মানে হচ্ছে প্লাস 4ugt মাইনাসে প্লাসে মাইনাস জি স্কোয়ার টি স্কোয়ার। ওকে, তারপর দেখো ভাইয়া এইচ ইকুয়াল 8g। ওকে, এবার দেখো ভাই এখানে 4gut
প্লাস 4g কাটা, তাহলে 8 থেকে মাইনাস 4 বাদ গেলে এখানে কি 4 থাকে, আর মাইনাস এখানে থাকে ভাইয়া g² ইন্টু t²। তাহলে কত উচ্চতা নিতে হচ্ছে আমাদের যেটা প্রমাণ করতে হচ্ছে, আমরা কিন্তু প্রমাণ করতেছি। আমাদের বলছিল 4u² মাইনাস g² t² ডিভাইড বাই 8g, এই মিটার উচ্চতায় তারা মিলিত হয়। সো দেখো আমাদের এস এর মান কিন্তু এটাই বের হয়েছিল। তাহলে 4u² মাইনাস g² t² ডিভাইডেড বাই 8g। ওকে, এটাই প্রমাণিত। সো আশা করি এই ধরনের ম্যাথ আসলে তোমরা এই ধরনের ম্যাথগুলো সলভ করতে পারবো। সো ভাই এই ধরনের দুইটা ম্যাথ সলভ করে দিয়েছিলাম। সো এই দুইটা ম্যাথের মতো তোমাদের বই দেখবে অনেকগুলো ম্যাথ আছে, সেগুলো নিজে নিজে তুমি চেষ্টা করলে আশা করি পারবা। ক্লাস এই পর্যন্ত। সো সবাই ভালো থেকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।